আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। ঠিক আছে, ধন্যবাদ। স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। শুরু করে দেব। আসসালামু আলাইকুম। ভাইয়া একটু এদিকে আসুন তো। আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? একটু শোনা গেলে একটু আমাকে একটু হ্যাঁ বলেন আপনাদের চ্যাট লিস্টে। আচ্ছা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। করোনার অনেক ছুটি যাচ্ছে আপনাদের। অসাধারণ দিনকাল যাচ্ছে। হ্যাঁ, আশা করছি আপনাদের দিনকালগুলো খুব ভালো যাচ্ছে। তো আজকে আমার ক্লাসে যারা আসছেন মানে আপনাদের অনেক সৌভাগ্য, ঠিক আছে? কারণ হচ্ছে যে আমি যেখানে যাই সেখান থেকে সবাই চান্স পায় ইনশাল্লাহ। তাহলে আপনাদের ধরেন চান্স হয়ে গেছে আজকের পরে। আর চান্স নিয়ে কোনো হতাশার কোনো কারণ নেই। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের ধরেন আপনাদের ইনশাল্লাহ চান্স হবে। কারণ আমি সম্ভবত 17 সালের দিকে যখন গেছি ময়মনসিংহে, ওইখানে একজন ফার্স্ট হয়েছে। এর পরের বার আরেক জায়গায় গেলাম, ওইখানেও ফার্স্ট হয়েছে। তার মানে হচ্ছে যে আমি যেখানে যাই সেখানে একটা সৌভাগ্য আছে। তাহলে আজকে আপনাদের পার্টিসিপেন্ট আছে 1200। তাহলে বলা যায় যে ইনশাল্লাহ আপনারা সবাই চান্স পেয়ে গেছেন। নাম পরে যাই নেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, নাম বলবো ইনশাল্লাহ। তাহলে খুশি তো আপনারা সবাই যে চান্স পেয়ে গেছেন। এখন মোটিভেশন এতটুকুই এনাফ যে ইনশাল্লাহ আপনাদের চান্স হয়ে গেছে। আর চান্স মানেই তো বুঝতে পারছেন যে সবাই আজকে ঘুমানোর সময় স্বপ্নে দেখবেন যে অ্যাপ্রন গায়ে দিয়ে গলায় একটা স্টেথোস্কোপ দিয়ে খুব সুন্দর করে ঘুরতেছেন। তো আমি যে চ্যাপ্টারটা পড়াবো আমি পরিচয়টা লাস্টে দিব, ঠিক আছে? হ্যাঁ, আপনারা মিষ্টি খেতে পারেন, কোনো সমস্যা নেই। মিষ্টি আমাকে বিকাশ করে দেন মিষ্টি। হ্যাঁ, মিষ্টি বিকাশ না করতে পারলে মিষ্টির বদলে টাকা বিকাশ করে দেন, ঠিক আছে? আমি বিকাশ নাম্বার পরে দিয়ে দিব, অথবা শেয়ার ইট করে দিয়েন। তাহলে এখন আমরা দেখি আপনাদের আমাকে আজকে যেটা সেটা হচ্ছে যে জেড 6। তো জেড 6 আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, স্পেশালি আমাদের এখন যে অবস্থা আছে। তো সে অবস্থা অনুসারে আমরা যদি চিন্তা করি, একজন বলছেন যে তিনি সোহরাওয়ার্দী মেডিকেলে পড়তে চান। সমস্যা নেই, আমি সোহরাওয়ার্দী থেকে আসছি, ইনশাল্লাহ দেখা হবে, চলে আসেন। তো জেড 6 হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য আমাদের জেড 6 এর বিষয়গুলো একটু দেখতে হবে, কারণ জেড 6 থেকে বেশ কয়েকবার প্রশ্ন আসছে। আমরা যদি দেখি, আমরা যখন কোচিং করতাম তখন জেড 6টা ইউজুয়ালি ছিল না। তখন জেড 6 এর যে ইয়েটা ছিল, বিশেষ করে প্রতিরক্ষাটা ছিল না, ধারাবাহিকতাটা ছিল। এই প্রতিরক্ষাটা অ্যাড করার অল্প কিছুদিনের মধ্যেই দেখা গেছে যে প্রতিরক্ষা থেকে অনেক
প্রশ্ন আসা শুরু হয়ে গেছে, ঠিক আছে? তাহলে হ্যাঁ, খুব ভালো করে স্বপ্ন দেখেন। স্বপ্নের পাশাপাশি আমি যা যা বলছি এগুলো একটু মনে রাখবেন, যে আমি যা বলছি এর বাইরে যদি আজমল স্যার থেকে প্রশ্ন আসে এর বাইরে আসবে না। যদি আসে মনে করবেন যে টাকা ফেরত নিয়ে নেবেন আমার থেকে, হ্যাঁ? কারণ হচ্ছে যে আমি আপনাদেরকে টাকা ফেরত দিয়ে দেবো, ইনশাল্লাহ এর বাইরে আসবে না, ঠিক আছে? তাহলে আসেন আমরা শুরুতে দেখি, আর লাস্টের দিকে আমরা মোটিভেশন দিব, ভালো করে বুঝিয়ে দিব ইনশাল্লাহ। যেখানে বুঝবেন না সেখানে আমাকে বলবেন। তাহলে আমরা যদি দেখি, আপনাদের অনেকের এখন করোনা হচ্ছে, অনেকের করোনা হয়নি। আমি একজন করোনা আক্রান্ত ছিলাম একেবারে শুরুর দিকে। তো দেখেন এই যে আমার করোনাটা ভালো হয়ে গেছে, তার মানে আমার শরীরের মধ্যে একটা জিনিস ছিল যেটা করোনাটাকে ভালো করার জন্য কাজ করছে, সেটা হচ্ছে যে আমাদের প্রতিরক্ষা, যেটা আপনাদের একেবারে উপরে দেওয়া আছে। দেখেন যে ওই লাইনটা আমি যেখানে মার্কিং করা আছে লাইনটা দেখেন, যে দেহের ভেতর এবং বাইরে যে রোগ জীবাণু ধ্বংসের জন্য যে ব্যবস্থাটা আছে সেটাকে আমরা বলছি ইমিউন তন্ত্র, বাংলায় আমরা বলছি প্রতিরক্ষা ব্যবস্থা। তারপর দেখেন যে যে প্রক্রিয়ায় আমাদের ইমিউন তন্ত্রটা আমাদেরকে রক্ষা করছে সেটাকে আমরা বলছি যে ইমিউনিটি। ইতিমধ্যে ভারত থেকে বেশ কিছু ভ্যাকসিন চলে আসছে, তার মানে হচ্ছে যে আমরা করোনার বিরুদ্ধে আমাদের প্রতিরক্ষাকে শক্তিশালী করার জন্য ভ্যাকসিন আনতেছি, ঠিক না? তো ভ্যাকসিন আনতেছি, তার মানে কি, ভ্যাকসিন আনতেছি মানে হচ্ছে যে আমাদের প্রতিরক্ষাটাকে স্ট্রং করার জন্য ভ্যাকসিনটা আনা হয়েছে, ঠিক আছে? এতটুকু এখানে জাস্ট এটা মনে রাখবেন, এগুলো এমনিই পারবেন। এখন যেটা সেটা দেখেন, এখান থেকে মেডিকেলে আসছিল, এটাকে ট্রিপল স্টার দেন। আমি যা যা বলবো ট্রিপল স্টার, এগুলোকে ট্রিপল স্টার দেন। আপনাদের এখানে দেওয়াই আছে ট্রিপল স্টার, সেটা দিয়ে রাখেন। ইমিউন প্রতিরক্ষায় বিভিন্ন কোষের ভূমিকা। তো বিভিন্ন কোষের ভূমিকাতে আপনারা জানেন যে কোষগুলো কোত্থেকে উৎপত্তি হয়, আমাদের আসতে পারে যে কোষগুলো কোত্থেকে উৎপত্তি হয়, কোষগুলোর কাজ কি, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের আসতে পারে। তো এখন আমরা দেখি কোষগুলোর উৎপত্তির ক্ষেত্রে আপনাদের উৎপত্তি টোটালি আমরা 3টা বা 4টা পড়াবো। এই 3টা 4টা উৎপত্তি পড়াইলে আপনারা সব পারবেন। তো আর এই চার্ট থেকে টোটালি আপনাদের 3টা জিনিস পড়লেই আর কিছু পড়া লাগবে না, ঠিক আছে? তো এখান থেকে আপনাদের 3টা জিনিস পড়তে হবে, একটা হচ্ছে যে কোষের নাম, একটা উৎপত্তি, আর একটা হচ্ছে কাজ, ঠিক আছে? 3টা জিনিস পড়লে ইনশাল্লাহ আর কিছু পড়া লাগবে না। তো আপনারা জানেন যে ডব্লিউবিসির আমাদের যে শ্বেত রক্তকণিকা আছে, শ্বেত রক্তকণিকার আহ হ্যাঁ আমরা সহজ করে দিচ্ছি। তাহলে শ্বেত রক্তকণিকার আহ 2 ধরনের কণিকা আছে, একটা হচ্ছে দানাদার আর একটা অদানাদার। তো আমরা সব দানাদারকে যদি এক সাইডে নিই এবং অদানাদারের মধ্যে একটা মনোসাইট আছে, মনোসাইটটাকে যদি আমরা নিই দেখবেন যে সবগুলোর উৎপত্তি হচ্ছে অস্থিমজ্জা থেকে। তাহলে আপনাকে আলাদা আলাদা করে পড়তে হবে না, আপনি বড় একটা লাইন টেনে পুরোটা লেখেন যে প্রথম 4টা অস্থিমজ্জা থেকে, অর্থাৎ সকল দানাদার, আর সাথে হচ্ছে যে একটা অদানাদার মনোসাইট। দেখেন লিম্ফোসাইট গুলোর কথা বলা আছে যে ভ্রূণীয় স্টেম কোষ, তার মানে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা নীল কেন সেটা দেখি, ভাইয়া আসুক আমরা নীল থেকে সাদা করতে পারি কিনা দেখবো। তো এখন আসেন লিম্ফোসাইটের ক্ষেত্রে দেখেন ভ্রূণীয় স্টেম কোষ থেকে আসছে লিম্ফোসাইটটা, এটাকে ভালো করে দাগ দেন। লিম্ফোসাইটটা গুরুত্বপূর্ণ খুবই, এটাকে আপনাদের বইতে দেখেন যে টিক চিহ্ন দেওয়া আছে, লিম্ফোসাইটের এখানে আপনারা টিক লিখে রাখেন। তো লিম্ফোসাইটের নিচে দেখেন যে বি কোষ, সাইটোটক্সিক টি কোষ, হেল্পার টি কোষ, এনকে কোষ, এরা সবগুলো আসলে লিম্ফোসাইটের ছেলে মেয়ে বলতে পারেন। তো এরা যেহেতু লিম্ফোসাইটেরই বংশধর বা লিম্ফোসাইটেরই অংশ, সেজন্য এদের সবার উৎপত্তি ভ্রূণীয় স্টেম কোষ থেকে। এরপর আসেন প্লাজমা কোষ, প্লাজমা কোষের পাশে লিখে রাখেন পটল, অনেকে পটল খাইছেন। তো পটল লিখে রাখলে সুবিধা কি, পটল মানে হচ্ছে যে প্লিহা টনসিলোসিকা, ঠিক আছে? আপনাদের মনে হয় আগে লেখা হয়ে গেছে এই বিষয়টা, তাহলে এটা আপনারা এখন এখন মনে রাখবেন যে প্লাজমা কোষের এইটা পরীক্ষা আসার চান্স খুব বেশি, এই জন্য এটাকেও দাগ দিয়ে রাখেন। সেটা কি, প্লাজমা কোষ অ্যান্টিবডি ক্ষরণ করে, বারবার করে মনে রাখেন প্লাজমা কোষ কি ক্ষরণ করে, অ্যান্টিবডি ক্ষরণ করে। এরপর দেখেন ম্যাক্রোফেজ এবং মাস্ট কোষ, যেহেতু ম্যাক্রোফেজ এবং মাস্ট কোষ পুরো বডিতে পাওয়া যায়, আহ আমরা একটু উপরে যদি দেখি মনোসাইট, মনোসাইটটা আসলে ম্যাক্রোফেজের পূর্বপুরুষ, অর্থাৎ ম্যাক্রোফেজটা শুরুতে মনোসাইট ছিল, পরবর্তীতে সে যখন টিস্যুতে চলে যায় সে ম্যাক্রোফেজ হয়ে যায়। একইভাবে বেসোফিলটা রক্তে থাকা অবস্থায় বেসোফিল, বিজ্ঞানীদের অনেক বিজ্ঞানী ধারণা বেসোফিলটা যখন টিস্যুতে যায় তখন মাস্ট কোষ হয়ে যায়। আবার অনেকের মতে মাস্ট কোষটা নিজ আলাদাভাবেই তৈরি হয়, ঠিক আছে? নাম আমরা লাস্টে বলবো। তাহলে ম্যাক্রোফেজ এবং মাস্ট কোষ যেহেতু টিস্যুতে কাজ করতেছে, তার মানে আমরা বলতে পারি যে সব টিস্যুতে এটা পাওয়া যাবে। এর বাইরে যদি চিন্তা করেন যে সব অঙ্গই তো টিস্যু দিয়ে গঠিত, তাহলে ম্যাক্রোফেজ এবং মাস্ট কোষ সমস্ত টিস্যু এবং অঙ্গতে পাওয়া যাবে। কাজের ক্ষেত্রে দেখেন লিউকোসাইট বা নিউট্রোফিল, নিউট্রোফিলের কাজটাকে ভালো করে মনে রাখেন ফ্যাগোসাইটোসিস। যদি এখানে আহ লিম্ফ মাস্ট কোষ, মাস্ট কোষ হচ্ছে যে ম্যাক্রোফেজ বেসোফিলের মতো একটা কোষ, এটা এক ধরনের শ্বেত রক্তকণিকা।
এটার কাজ হচ্ছে যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে হিস্টামিন ক্ষরণ করে, বেসোফিলের মতো সেম কাজ। এটা এক ধরনের শ্বেত রক্তকণিকা, ঠিক আছে? তো এখন এটার কাজে আসেন, দেখেন লিউকোসাইটের ক্ষেত্রে ফ্যাগোসাইটোসিসটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। বাকি জিনিসটা মনে রাখেন না রাখেন, ফ্যাগোসাইটোসিসটা ভালো করে মনে রাখবেন। বেসোফিলের ক্ষেত্রে দেখেন হিস্টামিন ও অন্যান্য রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। আপনাকে যদি আমরা বলি বেসোফিলের রক্তের অধ্যায়ে আরেকটা কাজ আপনারা পাইছেন, সেটা হচ্ছে যে বেসোফিল আরো একটা জিনিস ক্ষরণ করে। সবাই লিখেন দেখি যে আর কি ক্ষরণ করে বেসোফিল, সেটা আমাকে একটু জানান। ঠিক আছে, আমি একটু জেনে নিই দেখি আপনারা পারেন কিনা। বেসোফিল, আচ্ছা সবাই পারছেন। হেপারিন, আরেকজন লিখছে পাপারিন, হ্যাঁ বা পেপারাই। আচ্ছা পাপারিন না হেপারিন হবে। তো হেপারিন, হেপারিন যদি আমরা দেখি, এখন একজন প্রশ্ন করছেন যে হেপারিন নাই কেন। আসলে হেপারিন কিন্তু প্রতিরক্ষায় সেভাবে কাজ করে না। যেহেতু প্রতিরক্ষা ব্যবস্থায় কাজ করে না, এখানে আমাদের হেপারিন কোনো ধরনের আমাদের কনসার্ন না। আসেন ইউসিনোফিল। ইউসিনোফিলের এখানে যান বহুকোষী জীবাণু ধ্বংস করে। এটার পাশে আপনাদেরকেও সম্ভবত লিখে দিতে বলছিল লেকচারে, পরজীবী লিখে রাখেন, পরজীবী। কারণ বহুকোষীয় জীবাণু যেগুলো আছে এগুলো ইউজুয়ালি পরজীবী বা প্যারাসাইট। তো ইসিনোফিলের কাজ হচ্ছে যে আসলে প্যারাসাইটের বিরুদ্ধেই ভালো করে কাজ করে। ঠিক আছে, এরপরে আমরা দেখি লিম্ফোসাইট ভ্রূণ স্টেম কোষ থেকে আসছে। লিম্ফোসাইটের কাজটা একটু ভালো করে দেখেন যে আমরা আমাদের তৃতীয় প্রতিরক্ষা যেটা বলছি, তৃতীয় প্রতিরক্ষায় যে অর্গানাইজিং সেল বা রিকগনাইজিং যে সেল হিসেবে কাজ করে, যে প্রথমে শনাক্ত করে, সেটা হচ্ছে যে লিম্ফোসাইট। তো লিম্ফোসাইটের জিনিসটা দেখেন। হেলপার টি কোষ দেখেন, হেলপার টি কোষের কাজ হচ্ছে নাম কি রকম। আহ আমি সবকিছু বলবো না, আমি আজকে হচ্ছে যে আপনাদের যেহেতু রিভিউ ক্লাস, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো বলছি। বাকি কাজ আপনারা সবই পড়বেন, কিন্তু আমি হচ্ছে যে স্পেসিফিক যেখানে সমস্যা সেগুলোকে আমি বলে দিব। ঠিক আছে, সব বলতে গেলে তো আমাদের 2 ঘন্টায় সম্ভব হবে না। এখন দেখেন আছে হচ্ছে হেল্পার টিকোষ। তো নাম শুনে বোঝা যাচ্ছে যে হেল্পার। হেল্পার মানে কি, যে সহায়তা করে। দেখেন তার কাজ হচ্ছে যে সহায়তা করে কিভাবে। আমাদের বি কোষ, সাইটোটক্সিক টি কোষ, এনকে কোষ এবং ম্যাক্রোফেজ তিনটা একটু ঘুমন্ত অবস্থায় থাকে তৃতীয় প্রতিরক্ষায়। আবার এনকে কোষ অবশ্যই তৃতীয় প্রতিরক্ষায় সেভাবে থাকবে না। তাহলে এদেরকে ঘুমন্ত অবস্থা থেকে জাগানোর কাজটা করবে কে? হেলপার টি কোষ। কিভাবে করবে? সাইটোকাইন নামক একটা রাসায়নিক পদার্থ ক্ষরণ করবে। সাইটোকাইন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করার মাধ্যমে সে কি করবে? এদেরকে সক্রিয় করবে। যেহেতু এই সক্রিয় করতেছে, এটার মূল কাজটা হচ্ছে হেলপার টি কোষ, এক ধরনের মেইন সুইচের মতো কাজ করে। পরজীবীর ক্ষেত্রে বলছি যে ইসিনোফিল। ইসিনোফিলের এখানে দেখেন বহুকোষী অণুজীব ধ্বংস করে বা জীবাণু ধ্বংস করে। এটার পাশে লিখে রাখেন যে পরজীবী। অর্থাৎ ইসিনোফিল বহুকোষী অণুজীব হিসেবে যেটাকে ধ্বংস করে সেটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে পরজীবী, ক্রিমি টিমি যা আছে এগুলো আর কি। আর ম্যাক্রোফেজের কাজ দেখেন তিনটা আছে, তিনটা সবগুলো পড়বেন, কোনো বাদ নেই। দেখেন নিউট্রোফিলের মতো ম্যাক্রোফেজের একটা কাজ হচ্ছে যে ফ্যাগোসাইটোসিস করা। এর বাইরে হচ্ছে যে আরেকটা কাজ দেখেন, সেটা হচ্ছে বহিঃকোষীয় রাসায়নিক পদার্থের মাধ্যমে বহিঃকোষীয় মারণের কাজ করে। এছাড়া আরেকটা কাজ হচ্ছে সে অ্যান্টিজেন উপস্থাপন করে। আমরা একটু পরে বুঝাই দিব অ্যান্টিজেন উপস্থাপনটা কি। ঠিক আছে, আহ আজ কালার চেঞ্জের বিষয়ে আমরা বলছি, একটু ওয়েট করেন। আচ্ছা, এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে ভালোভাবে? আচ্ছা, এখন আসেন আমরা আপনাদেরকে বলছি। আহ একজন বলছেন সম্ভবত কিসের একটা প্রশ্ন করছিলেন, আমার তো মনে নেই। আচ্ছা, পরে আপনি প্রশ্ন করেন, আমরা দেখাই দিব। তাহলে ম্যাক্রোফেজের একটা কাজ অ্যান্টিজেন উপস্থাপন করে, সেটা আমরা দেখব। বেসোফিলের একটা কাজ দেখেন, হিস্টামিন ক্ষরণ করা ও বা অন্যান্য রাসায়নিক পদার্থ ক্ষরণ করা। আপনাদের অনেকের অ্যালার্জি হয়েছে জীবনে, ঠিক আছে? শীতকাল আসলে দেখা যায় যে অ্যালার্জি হয়। এই যে অ্যালার্জির কন্ডিশনটা হচ্ছে, এটা হচ্ছে হিস্টামিনের কারণে। এটার বদলে আমরা একটা ওষুধ খাই, বাজারে হিস্টাসিন নামে পাওয়া যায়। এই হিস্টামিনটাকে একটু প্রতিহত করে এবং আমাদের সর্দি টর্দি থেকে বাঁচতে পারি। তো অ্যালার্জিক যে কন্ডিশনটা আছে, এটা এক ধরনের প্রদাহ। এই অ্যালার্জিক প্রদাহ বলেন এবং হচ্ছে অন্যান্য যে কোনো প্রদাহ বলেন, এই প্রদাহগুলো তৈরি করার জন্য হিস্টামিনের একটা বড় কাজ আছে। তো
প্রদাহ জিনিসটা কি, আমরা সেই প্রদাহটা নিয়ে আমরা বলবো পরে। প্রদাহ জিনিসটা কি আমরা পরের পেজে যাই। এখানে কারো প্রশ্ন থাকলে আমাকে একটু বলেন। আচ্ছা, এখন দেখেন মানবদেহের প্রতিরক্ষায় মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা, আপনার যে ধাপগুলো আছে ধাপগুলোকে খুবই ভালো করে দাগ দিয়ে রাখেন। হ্যাঁ, কারণ হচ্ছে যে ধাপগুলো থেকে আসবে। এখন শুরুতে দেখেন প্রথম দুটো প্রতিরক্ষা স্তরকে বলা হচ্ছে যে নন স্পেসিফিক, আর লাস্টটাকে বলা হচ্ছে ইমিউন সারা। এখন স্পেসিফিক নন স্পেসিফিকটা নিয়ে আপনাদের আহ, হ্যাঁ, দাগানোগুলো পড়লে হবে। আমি আজকে যদি অতিরিক্ত কিছু থাকে সেগুলো আমি বলে দিব। এর বাইরে আমি যা বলবো এর বাইরে ইনশাল্লাহ আসবে না, মানে আজমল স্যারের বই থেকে। অন্য বই থেকে আসলে সেটা আপনারা আপনাদের দায়িত্ব। এখান থেকে ইনশাল্লাহ আসবে না। আর অন্য বই থেকে আপনার ডাইজেস্টে আসছেন, আরেকটা মনে রাখবেন, অন্য বই থেকে আসলে সেটা নিয়ে আপনাদের টেনশন করার প্রয়োজন নেই। আমার বাড়ি চিটাগং না। কেন টেনশন করার প্রয়োজন নেই? কারণ সবাই আপনারা আজমলের বই পড়ছেন। কেউ যদি আজমলের বাইরে থেকে যদি প্রশ্ন করে কোনো স্যারে, আলিম স্যারের বই থেকে, তাহলে মনে করবেন যে আপনি একা না, সবাই পারবে না। তো ওইটা নিয়ে টেনশন করার দরকার নেই। তাহলে ধরুন আপনাকে আমি আমি টিকা দিলাম হেপাটাইটিস বি ভ্যাকসিনের বা করোনা ভ্যাকসিনের, ঠিক আছে? করোনার একটা টিকা দিলাম। তো করোনার টিকা দেওয়ার পরে আপনাকে যদি আমি বলি যে আপনার করোনার টিকা দিছি, আপনার জীবনে হেপাটাইটিস হবে না, এটা কি সত্য? একটু কমেন্ট করে জানান যে আপনাকে হেপাটাইটিস বি এর টিকা, করোনার টিকা দিছি, আপনার হেপাটাইটিস বি হবে না। তার মানে হচ্ছে দেখেন, ভ্যাকসিন আপনি যার বিরুদ্ধে অ্যাপ্লাই করছেন তার বিরুদ্ধে কাজ করবে। আবার আপনার স্কিন দেখেন, আপনার স্কিনের উপর যদি একটা করোনা ভাইরাস আনা হয়, একটা হেপাটাইটিস বি ভাইরাস আনা হয়, বা আহ, যদি আমরা বলি টাইফয়েডের ব্যাকটেরিয়া আনা হয়, আপনার স্কিন কি তাদেরকে ঢুকতে দিবে? একটু কমেন্টে জানান। তাহলে আপনার স্কিন তাদেরকে ঢুকতে দিবে না। তার মানে হচ্ছে দেখেন, প্রথমে ভ্যাকসিন যখন নিছেন, ভ্যাকসিনটা হচ্ছে যে শুধু আপনি যার বিরুদ্ধে দিয়েছেন তার বিরুদ্ধে কাজ করতেছে, এটা হচ্ছে স্পেসিফিক। ঠিক আছে? আপনার করোনার ভ্যাকসিন নিচ্ছেন মানে করোনার বিরুদ্ধে কাজ করবে, এটা হচ্ছে তৃতীয় প্রতিরক্ষার কাজ, যে স্পেসিফিক্যালি কাজ করবে। আর দেখেন আপনার স্কিন তারপর মুখের লালা, এরা কিন্তু সবার বিরুদ্ধে একটা প্রোটেকশন নেয়, নন স্পেসিফিক্যালি। ঠিক আছে? এই জন্য এটাকে নন স্পেসিফিক বলে। তাহলে জিনিসটা বুঝছেন তো, স্পেসিফিক এবং নন স্পেসিফিক? ক্লিয়ার হলে আমাকে একটু বলেন, হ্যাঁ। আচ্ছা, স্পেসিফিক নন স্পেসিফিক, তাহলে এখানে ব্রেকেটের মধ্যে আরো কিছু কথা বলা আছে। প্রথম প্রতিরক্ষা স্তর হচ্ছে গাঠনিকভাবে বাহ্যিক তলীয় প্রতিবন্ধক থাকে। আর দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে দেখেন কোষ এবং রাসায়নিক প্রতিরক্ষা। আমরা যদি দেখি নিচে, আমরা এগুলা পাবো। ধরেন আপনি পরীক্ষার হলে গেলেন, ঠিক আছে? পরীক্ষার হলে যাওয়ার পরে আপনাকে বলা হলো আহ আহ, পরীক্ষার হলে আসছে যে প্রথম প্রতিরক্ষা স্তরের ধাপ নয় কয়টি, নয় কোনটি আপনি তো ভুলে গেছেন, পড়াশোনা করছেন, বা আমরা অনেক মোটিভেশন দেওয়ার পরে যাইয়া পড়তে পড়তে দেখলেন যে পড়াই হয়নি। হ্যাঁ, মোটিভেশন নিতে গেছেন, হ্যাঁ, এই যে সোলাইমান সুগন থেকে মোটিভেশন নিতে গেছেন, আইমান সাদিক থেকে মোটিভেশন নিতে নিতে আপনার রাত পড়ে গেছে। তো রাত দিন মোটিভেশন নিতে নিতে আপনার শেষ হয়ে গেছে। এখন আপনার পরীক্ষার হলে গেছেন, আসলো যে প্রথম প্রতিরক্ষা স্তর ধাপ নয় কোনটি আপনি তো ভুলে গেছেন। কি করবেন তখন? আপনি আপনার পাশের জনের দিকে তাকাবেন। আপনার পাশের জনের দিকে তাকাইলে তো স্যারে ধরবে, তাহলে স্যারের চেহারার দিকে তাকাবেন। স্যারের চেহারায় যা পাবেন সেটা প্রথম প্রতিরক্ষা স্তর। দেখেন স্যারের চেহারার মধ্যে ত্বক আছে, ঠিক আছে? তাহলে ত্বকের দেখেন 4টা পয়েন্ট আছে, সে 4টা পয়েন্ট পড়তে হবে। অর্থাৎ প্রথম প্রতিরক্ষা স্তর ধাপ এখানে 3 স্টার দেন, ঠিক আছে? ভেতরে 4টা পয়েন্টে পড়বেন শুধু। দেখেন স্যারের চেহারার মধ্যে লোম আছে, লোম কোথায় আছে? তার নাকের ভেতর আছে। তাহলে তার নাকের ভিতর লোম আছে। এখন এই লোমটা কি করে দেখেন, এই যে ধুলাবালি ময়লা আটকে রাখে, এটা ধুলাবালির নিচে একটা দাগ দেন। এখানে ধুলাবালির নিচে জিনিসটা একটু আসতে পারে। সিলিয়া, সিলিয়া, দেখেন নাকের ভেতর থেকে একটু ভেতরে যান, তাহলে কি পাবেন? সিলিয়া পাবেন। ঠিক আছে? তো সিলিয়া পাবেন। তো আমরা যদি দেখি সিলিয়া, তো এখন আমরা যদি স্যারের নাকের ভিতর দেখার দরকার নেই, আপনি আপনার নিজের নাকের ভিতর কল্পনা করেন যে আপনার নাকের ভিতর লোম আছে। এখন একইভাবে সিলিয়ার কথা চিন্তা করেন, নাকের একটু ভেতরে গেলেই সিলিয়া আছে। সেটা দেখেন, একটু ভালো করে মনে রাখেন, সিলিয়া সবসময় একটা বহির্মুখী আন্দোলন করে, মানে একটা ময়লা আবর্জনা ভেতরে ঢুকলে বাইরে নিয়ে যায়। এরপর হচ্ছে যে আপনাদের খুবই প্রিয় জিনিস অশ্রু এবং লালা। আমি যদি এখন আপনাদেরকে দামি দামি খাবারের কথা বলি, যে মেয়েদের জন্য যদি বলি যে ফুচকার কথা অথবা পিৎজার কথা, আবার ছেলেদের জন্য যদি বলি যে কাচ্চি বা ইত্যাদি ইত্যাদি কথা, আপনাদের
একেবারে এখন লালাকরণ হয়ে গেছে, হিউজ পরিমাণে লালাকরণ হয়েছে। হ্যাঁ, খুব লালাকরণ হয়েছে না, লালাগুলা গিলে ফেলেন। আমি লালাগুলা কেন ক্ষরণ করছি জানেন? কারণ হচ্ছে যেন আপনারা ব্রাশ করছেন যে অনেকক্ষণ হয়ে গেছে, তো লালার মধ্যে দেখেন লাইসোজাইম আছে, লাইসোজাইমটা আপনার দাঁতের যে ওখানে ব্যাকটেরিয়া গুলো সেগুলোকে মারবে। হ্যাঁ, তাহলে আপনার লালা দিয়ে খুব দারুণ কাজ হলো। আর অশ্রু, অশ্রু তো আপনাদের যখন তখন বাবা মা কিছু বললে কান্নাকাটি করে দেন, তাহলে অশ্রু উপকারী, অশ্রুর মধ্যেও লাইসোজাইম আছে। তাহলে দাঁতের কাজ হলো। এখন দেখেন সেরুমেন, আপনাদের খুবই প্রিয় জিনিস। সেরুমেন, সেরুমেনের মতো প্রিয় জিনিস আর কারো নাই। কাউকে যদি একটা কটন বাড দেয়া হয় আর বলা হচ্ছে কানের মধ্যে ঢুকাও, সে কানের মধ্যে ঢুকানোর পরে এমন ঘষা দিবে, এমন সময় ভূমিকম্প আসলে সে বলতে পারবে না যে ভূমিকম্প আসছে। তার কাছে ভূমিকম্প আসলে সে মনে হবে যে ফ্যান্টাসি কিংডমের কোন একটা ইয়ের মধ্যে আছে। হ্যাঁ, এই যে কি বলে রোলার কোস্টারে আছে, খুব আরাম লাগতেছে। হ্যাঁ, কারণ হচ্ছে যে তার কান খোঁচানোতে এত ভালো লাগে সবার, ঠিক না? তো কান খোঁচানোর পরে সে আরো বের করে দেখে যে কান খোঁচানোর পরে কটন বাটটার কালার কেমন হয়েছে, দেখে যে একটু হলদে বর্ণ হয়ে গেছে। যে কালারটার কারণ যেটার জন্য হলদে বর্ণ হয়ে গেছে এটার নামই হচ্ছে খৈল। তাহলে খৈলটা দাগান, এটা হচ্ছে যে মোমের মতো। যাদের বাড়ি আপনাদের ইউনাইটেড স্টেটস অফ নোয়াখালী, ওইখানে দেখেন যে গরুকে একটা খাদ্য দেয় খল্লি, ওইটা আর এটা কিন্তু আলাদা। তাহলে আপনারা এটা ট্রিপল স্টার দেন যে আপনাদের প্রতিরক্ষা স্তরের ধাপগুলো আর যে যা যা দাগাইছে দাগানোগুলো, এর বাইরে আমার আর দরকার নেই। এখন আসেন পৈষ্টিক নালীর অ্যাসিডের, এখানে পৈষ্টিক নালীর অ্যাসিডের ভেতরে কি আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, প্রোটিলেক্ট এনজাইম আছে, ওই দুটো পয়েন্টই লাগবে। রেচন এবং জনতন্ত্রে যে ব্যাকটেরিয়া থাকে সেটাকে ল্যাকটিক অ্যাসিড ক্ষরণ করে। পিএইচটা আপনাদেরকে সম্ভবত লিখেই দিচ্ছে, সেটা 2.5, বারবার করে মনে রাখেন, 2.5। ঠিক আছে, এগুলো ভুলবেন না। তাহলে এখান থেকে যদি কোশ্চেন আসে, সবার আগে আসবে হচ্ছে যে প্রথম প্রতিরক্ষা স্তর ধাপ 9 কোনটি, এভাবে আসতে পারে। আর এর পরে যদি কোশ্চেন আসে সেটা কিভাবে আসতে পারে, নাক কিভাবে আপনাকে সেভ করতেছে নাকের লোমের মাধ্যমে, বা সিলিয়া কিভাবে সেভ, সিলিয়ার আন্দোলনটা কিরকম বহির্মুখী, এভাবে আসতে পারে। ঠিক আছে, এর বাইরে এখানে আর তেমন। এখন দ্বিতীয় প্রতিরক্ষা, তাহলে প্রথম প্রতিরক্ষা স্তরের আপনারা যদি বইতে দেখেন যে বলা হয়েছে গাঠনিকভাবে বাহ্যিক তলীয় এবং রাসায়নিক। দেখেন আমরা এতক্ষণ ধরে যা যা পাইছি, মাস্ট কোষ কি হেপারিন ক্ষরণ করে? মাস্ট কোষ না, মাস্ট কোষের কাজ হেপারিন ক্ষরণ না, হেপারিন ক্ষরণ করবে বেসোফিল। ঠিক আছে, আচ্ছা। এখন দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে আসেন, তাহলে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর আমরা জানি নন স্পেসিফিক। তাহলে দেখেন দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের ধাপ কয়টি? হ্যাঁ, ল্যাকটিক অ্যাসিডের কারণে রেচন এবং যোনিতে যে পিএইচটা থাকে সেটা হচ্ছে যে 2.5, ওইটাই বলছি। হ্যাঁ, প্রশ্ন প্রশ্ন আউট, প্রশ্ন তো আউট করে দিচ্ছে, যে যা বলছে এগুলোর বাইরে আসবে না। এখন আসেন ফ্যাগোসাইট, দুটো ফ্যাগোসাইট আছে আমরা জানি, নিউট্রোফিল ম্যাক্রোফেজ। এখন দেখেন ফ্যাগোসাইটের এখানে আপনাদের কাজটা একটু দাগান, এটা একটু দাগাতে হবে। সেটা দেখেন কয়ের লাস্টের দিকে দেখেন যে ফ্যাগোসাইট কি করে, এখানে ম্যাক্রোফেজটার কাজ দেখেন। ম্যাক্রোফেজ পুরনো রক্তকণিকা, মৃত টিস্যুখণ্ড এবং কোষীয় ময়লা গ্রাস করে ধাঙ্গ হিসেবে কাজ করে। লাস্টের লাইনটা দাগাইছেন? ধাঙ্গর মানে হচ্ছে যে ঝাড়ুদার, বুঝছেন? ঝাড়ুদার যেরকম ঘর বাড়ি পরিষ্কার রাখে, একইভাবে এরাও একই কাজটা করে। প্রোটিওলাইটিক এনজাইম মানে হচ্ছে যে যেটা প্রোটিনকে হজম করবে। ক্লিয়ার? তাহলে প্রোটিওলাইটিক মানে যেটা প্রোটিনকে ভাঙবে, লাইটিক মানে ভাঙা। আমরা যদি বলি অ্যামাইলোলাইটিক, যদি বলি মনে করবেন যে কার্বোহাইড্রেটকে ভাঙবে। যদি লাইপোলাইটিক বলি মানে লিপিডকে ভাঙবে। লিপিড মানে তো বুঝছেন চর্বি। আর আমরা যদি বলি প্রোটিওলাইটিক তাহলে প্রোটিনকে ভাঙবে। ইউজুয়ালি অণুজীবগুলোর মেমব্রেন বা অণুজীবগুলোর ভেতরের কোষের মধ্যে প্রোটিন থাকে, সেই প্রোটিনটাকে নষ্ট করার জন্যই। এখন আসেন সহজাত মারণ কোষ, যা যা পয়েন্ট দাগানো আছে এগুলাই পড়বেন, মনে রাখবেন। সহজাত মারণ কোষ, ধাঙ্গর মানে হচ্ছে যে আপনার ঝাড়ুদার। হ্যাঁ, ঝাড়ুদার যেরকম ঘর বাড়ি পরিষ্কার রাখে, একইভাবে ম্যাক্রোফেজ আপনার রক্তকে পরিষ্কার রাখে, ধাঙ্গর হিসেবে কাজ করে। 2.5 এটা হচ্ছে যে রেচন এবং জননতন্ত্রের পিএইচ। ওইখানে একটা ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস। ওই ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াটা ল্যাকটিক অ্যাসিড ক্ষরণ করবে স্পেশাল মেয়েদের রেচন এবং জননতন্ত্র। ওইখানে ওইখানে যখন ল্যাকটিক অ্যাসিডটা ক্ষরণ করবে ওইখানে পিএইচটা কমে যাবে, সেই পিএইচটা হবে 2.5। ক্লিয়ার? অবশ্যই আপনাদের এখানে মনে রাখতে হবে যে সবার আগে ধাপ লাগবে, সবার আগে ধাপ লাগবে। ধাপ বাদে অন্য কিছু ক্লিয়ার করা যাবে না। ধাপ দেওয়ার পরে আমরা অন্যগুলোতে যাব। সবার আগে আপনাকে যদি আমি বলি যে আপনি আপনার বাড়ি কোথায়, আপনি সবার আগে কি আপনার গ্রাম বলবেন? না, আপনি সবার আগে আপনার জেলা বলতে হবে। তো এখানে একই হিসাব, সবার আগে ধাপটা দেখতে হবে। এখন আসেন সহজাত মারণ কোষ নন স্পেসিফিক হিসেবে কাজ করে। মনে রাখবেন যে সহজাত মারণ কোষ যেখানে আসবে টিউমার, ক্যান্সার এবং হচ্ছে যে
টিউমার, ক্যান্সার এবং ভাইরাস আক্রান্ত কোষ। যেখানেই আসুক, মনে করুন যে তিনটা জিনিস: টিউমার, ক্যান্সার, ভাইরাস আক্রান্ত কোষ। তারপর দেখেন প্রদাহ। তাহলে প্রদাহ জিনিসটা হচ্ছে যে আপনাদেরকে বলি, মেয়েরা যেহেতু বোম বাস্টিং খেলেন, আপনাদের কে কে বোম বাস্টিং খেলছেন ছেলেদের মধ্যে? একটু দেখি ইয়া করেন তো, বোম বাস্টিং খেলছেন কে কে গ্রামে? আচ্ছা, ক্রিকেট খেলছেন কে কে? বা সারের ব্যাতের বাড়ি খাইছেন কে কে? এরপর যদি বলি আর মেয়েদের ক্ষেত্রে সবাই পিঁপড়ার কামড় খাইছেন তো? আচ্ছা, পিঁপড়ার কামড় খাওয়ার পরে আপনার শরীরে কি ঘটনা ঘটছে দেখেন। আপনি যখন পিঁপড়ার কামড় খেলেন, খাওয়ার সাথে সাথে ওইখানে পিঁপড়ার বিষটা গেল, অথবা আপনি যখন আপনার বোম বাস্টিং এর বলটা আপনার ফ্রেন্ড আপনার গায়ে মারলো, ওইখানকার কোষটা ড্যামেজ হলো, তো ওইখান থেকে কিছু রাসায়নিক পদার্থ ক্ষরণ হলো। রাসায়নিক পদার্থ ক্ষরণ হওয়ার সাথে সাথে ওইখানকার কোষগুলো অ্যাক্টিভ হয়ে গেল, এবং বেসোফিল থেকে, বেসোফিল এবং মাস্ট কোষ থেকে হেপারিন, সরি, এটা কি বলে, হিস্টামিন ক্ষরণ করলো। হিস্টামিন কি করে? রক্তকণিকার ভেদ্যতা বাড়াই দেয়, সরি, রক্তনালিকার ভেদ্যতা বাড়াই দিলে যে জায়গা ড্যামেজ হয়েছে, যে জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে, ওইখানে রক্ত যাওয়া শুরু করবে। রক্ত যাওয়ার সাথে সাথে কি যাবে? রক্তের কোষগুলো যাবে, পুষ্টি পদার্থগুলো যাবে, অক্সিজেন যাবে। গেলে কি হবে দেখেন, আপনার ওই জায়গাটা কি হয়ে যায়, একটা বল পড়ার পরে অথবা পিঁপড়া কামড় দেওয়ার পর ক্ষতস্থানটি লাল হয়ে যায়, গরম হয়ে যায়, দেখবেন ফুলেও যায় এবং ব্যথা লাগে। তাহলে এই যে যে ঘটনাটা ঘটতেছে আপনার, এটা একটা প্রতিরক্ষা মেকানিজম, এটা হচ্ছে প্রদাহ। ক্লিয়ার? প্রদাহটা বুঝছেন তো সবাই? প্রদাহ যদি ভুলে যান, প্রদাহের কোনটা কোনটা প্রদাহের ধাপ না, তখন কি করবেন? বোমবাস্টিং এর কথা মনে করবেন, নাহলে পিঁপড়ার কামড়ের কথা মনে করবেন। ঠিক আছে, এখন দেখেন আহ, প্রদাহের এখানে দ্বিতীয় প্যারার তৃতীয় নাম্বার লাইনটা একটু দাগালে মনে হয় ভালো হয়। সেটা হচ্ছে যে, যেমন রক্ত জমাটের ফ্যাক্টর, অক্সিজেন, পুষ্টি পদার্থ ইত্যাদি এগুলা যায়, কি কি জিনিস যায় সেটা একটু আসতে পারে। এখন দেখেন কমপ্লিমেন্ট, এখান থেকে মেডিকেলে 2015-16 সালে আসছিল, তাহলে এটাকে ট্রিপল স্টার দিয়ে রাখেন। ইন্টারফেরন, এটাকে ট্রিপল স্টার দিয়ে রাখেন। ঠিক আছে, দিয়েছেন তো ট্রিপল স্টার? তাহলে ট্রিপল স্টার দিয়ে রাখেন। তাহলে কমপ্লিমেন্ট দেখেন, কমপ্লিমেন্টে আসতে পারে। কমপ্লিমেন্টে যদি আসে, সবার আগে কমপ্লিমেন্টে কয় ধরনের প্লাজমা প্রোটিন আছে। ঠিক আছে, তাহলে প্লাজমা প্রোটিনেরটাই সবার আগে দাগান। তারপরে যে হচ্ছে স্বাভাবিক অবস্থায় প্রোটিন কি থাকে? নিষ্ক্রিয়ভাবে। আর এখানে স্পেসিফিক, নন স্পেসিফিক দুটো থাকে। আসেন, এরপরে আমাদের এখানে আর দরকার নেই। আর ওর কাজগুলো একটু দেখবেন, এগুলো ডাইজেস্টে খুব ভালো করে আছে, ডাইজেস্ট থেকে দেখবেন। এর বাইরে এখানে দেখেন যে সে কয়েকটা কাজ করে। এনকে কোষের দক্ষতা করবে, নিউট্রোফিল ম্যাক্রোফেজকে দ্রুত ক্ষতস্থানে নিয়ে যাবে, এগুলো একটু দাগায় রাখতে পারেন নিচের দিকে। মোস্ট ইম্পর্টেন্ট গুলো হচ্ছে যেগুলো আমরা দাগাই দিচ্ছি এখানে। আর এর বাইরে বাকিগুলো চাইলে হয়তো স্যাররা চাইলে আসতেও পারে। রক্তনালিকার প্রসারণ ঘটে। এরপর দেখেন ইন্টারফেরন, ইন্টারফেরনটাকে ট্রিপল স্টার দেন। ঠিক আছে, ইন্টারফেরনের ট্রিপল স্টার দেন। তো ইন্টারফেরন জিনিসটা কি? এটা একটা গ্লাইকোপ্রোটিন, বারবার করে মনে রাখেন, আসতে পারে ইন্টারফেরন কি ধরনের প্রোটিন? গ্লাইকোপ্রোটিন। আর ইন্টারফেরনের কাজটা কি? নন স্পেসিফিক। দেখেন আর কি করে, একটা সুরক্ষা, একেবারে লাস্ট লাইন দেখেন, একটা সুরক্ষার প্রাচীর গড়ে তুলবে। জ্বর, আপনার প্রতিরক্ষা ব্যবস্থা অনেক কিছু করার পরে আপনার প্রতিরক্ষা হলো না, তো লাস্টে কি হবে? জ্বর আসবে। জ্বর আসা মানে কি? আপনি ধরে নেবেন যে আপনার দ্বিতীয় প্রতিরক্ষা ফেইল্ড। গ্লাইকোপ্রোটিন হচ্ছে যে এক ধরনের প্রোটিন, যেটার সাথে গ্লাইকো মানে কি? যে প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট থাকবে, ওই ধরনের প্রোটিনগুলোকে আমরা গ্লাইকোপ্রোটিন বলি। লাইপোপ্রোটিন মানে কি? লিপিডের সাথে যে প্রোটিন থাকে, লিপোপ্রোটিন। কথা বোঝা গেছে? আমার বাড়ি নোয়াখালী না চিটাগাং না বগুড়া, সব তো বানাই দিয়েছেন। দেখি আর কয়টা জেলা আসে, বরিশাল এখনো আসে নাই। হ্যাঁ, বরিশাল পর্যন্ত আসুক, তারপর আমি বলবো আমার বাড়ি কই। জ্বরের দেখেন, তাহলে যদি জ্বর আসে বুঝে নেবেন যে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের কাহিনী প্রায় শেষের দিকে। তার মানে হচ্ছে যে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের শেষ অস্ত্র দাগান, আর নর্মাল টেম্পারেচারটা দাগান। পাইরোজেন কি জিনিস? পাইরোজেন হচ্ছে যে আপনার শরীরে ব্যাকটেরিয়া ঢুকলে ব্যাকটেরিয়া তার থেকে রাসায়নিক পদার্থ ক্ষরণ করতে পারে, বা পাশাপাশি ম্যাক্রোফেজ থেকে কিছু রাসায়নিক পদার্থ ক্ষরণ হতে পারে। যে যে রাসায়নিক পদার্থগুলো জ্বর আনবে, এগুলোকে আমরা বলি পাইরোজেন। তো এই রাসায়নিক পদার্থগুলো কি করে? আমাদের হাইপোথ্যালামাসে চলে যায়। হাইপোথ্যালামাসে কি করে? হাইপোথ্যালামাসে গিয়ে গিয়ে আমাদের বিপাকীয় কাজ বাড়ায় দেয়। বিপাকীয় কাজ বাড়াই দিলে কি হবে? ওইখানে বিপাকীয় কাজ বাড়ানোর সাথে সাথে ওইখানকার যে প্রোস্টাগ্ল্যান্ডিনের একটা লেভেল আছে, একটা জিনিস আছে, প্রোস্টাগ্ল্যান্ডিনটা বেড়ে যাবে। যদি প্রোস্টাগ্ল্যান্ডিন বাড়ে, তাহলে কি হবে? কারণ আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কে? একটু সবাই বলেন, কে কে আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কে? তাপমাত্রা ব্লাডে নিয়ন্ত্রণ করে না, কে করে? তাড়াতাড়ি বলেন দেখি। একবার রংপুর নিয়ে আসছে আমার বাড়ি, হাইপোথ্যালামাস।
তাহলে হাইপোথ্যালামাস কিভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে? হাইপোথ্যালামাসের এখানে প্রোস্টাগ্ল্যান্ডিনের একটা লেভেল থাকে। সে প্রোস্টাগ্ল্যান্ডিন একটা হরমোন জাতীয় জিনিস আর কি, রাসায়নিক পদার্থ। সে কি করে তাপমাত্রা সেট পয়েন্ট রাখে। সেট পয়েন্টটা কত রাখে নর্মালি? ধরেন 97 থেকে 99। যখনই পাইরোজেন গুলো হাইপোথ্যালামাসে আসে, হাইপোথ্যালামাসের বিপাকীয় কাজ বেড়ে যায়, বেড়ে গেলে ওইখানকার কি হয়, প্রোস্টাগ্ল্যান্ডিন বেড়ে যায়। প্রোস্টাগ্ল্যান্ডিন বাড়লে হাইপোথ্যালামাসের যে তাপমাত্রা সেট পয়েন্ট আছে সেটা বেড়ে যায়, বেড়ে গিয়ে ধরেন যদি মাঝারি জ্বর হয় 102 থেকে 104। ঠিক আছে, আজমল স্যারের মাঝারি ধরনের জ্বর 102 থেকে 104। তৃতীয় প্রতিরক্ষা আসেন। তৃতীয় প্রতিরক্ষাকে আমরা ইমিউন সারা বলি। বারবার করে মনে রাখেন, এই তৃতীয় প্রতিরক্ষাটা হচ্ছে স্পেসিফিক। এখানে এই 3টা পয়েন্ট আছে, 3টা পয়েন্টই দাগান ক খ গ। তার মধ্যে মনে রাখার জন্য স্পেশালি কিছু পয়েন্ট দাগান। ক, টার্গেটে পরিণত করে। খ, স্মৃতিতে ধরে রাখে। গ, সমগ্র দেহে কার্যক্রম করে। ঠিক আছে, সমগ্র দেহে এটাকে কার্যকর করে। ধরুন আপনাদের বাড়িতে একটা চোর আসছে, আপনাদের দারোয়ান প্রথম দিন তাকে দেখার পরে সে পালাই গেছে, তাহলে আপনাদের দারোয়ান তাকে টার্গেটে পরিণত করছে। নেক্সট দিন যদি সে আসে, তাকে স্মৃতিতে ধরে রাখার কারণে তাকে সাথে সাথে পিটানি দিবে। অর্থাৎ এটা হচ্ছে তৃতীয় প্রতিরক্ষা, এটা আমরা পরের দিকে দেখাবো। এখন আসেন দেহের প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা। আপনারা একটু আমাকে জানান ত্বকের বাংলা কি? দ্রুত, ত্বকের বাংলা কি? ত্বকের বাংলা জানেন না? অনেকে স্কিন লেখছে। যারা স্কিন লেখছেন তাদের মেডিকেলে চান্স হয়ে গেছে। যারা ত্বক লিখছেন তাদেরও চান্স হয়ে গেছে। যারা চামড়া লিখছেন তাদের ঢাকায় চান্স হয়েছে। ঠিক আছে, ইনশাল্লাহ সবার চান্স হয়ে গেছে। আরেকজন লিখছে চামড়া। যাই হোক, চামড়া যে লিখছেন তার বাড়িকে এটা বের করেন সবাই মিলে। এখন দেখেন, ত্বক কিন্তু নন স্পেসিফিক হিসেবে কাজ করে। আর ত্বকের বাইরের স্তরটাকে আমরা কি বলতেছি? এপিডার্মিস। এখন এপিডার্মিসের আবার 5টা লেয়ার থাকে। 5টা লেয়ারের মধ্যে আপনাদের এখানে মাত্র একটা লেয়ারের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে স্ট্র্যাটাম কর্নিয়াম। যে লাইনগুলো আছে এই লাইনগুলোই পড়বেন। এটা একটা ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে। ত্বকের মধ্যে ঘাম এবং শ্বেত গ্রন্থি থাকে। এই ঘাম এবং শ্বেত গ্রন্থি একটা কিছু রাসায়নিক পদার্থ ক্ষরণ করে, যেটার কারণে পিএইচটা কমে যায়। সেই পিএইচটা কত? সেই পিএইচটা সবাই দাগান তাহলে। 3.0 থেকে 5.0। আর এছাড়া দেখেন ত্বকের থেকে একটা অ্যান্টিবায়োটিক বের হয়ে আসে। অ্যান্টিবায়োটিকটার নাম হচ্ছে ডার্মিসাইডিন। এর জন্য ত্বককে আত্মরোগ রোগ জীবাণুনাশক অঙ্গ বলে। আসেন এরপরে মানুষের গাত্র দেহে ক্যান্ডিডার কথা বলা আছে। লাস্ট লাইনটা দাগান ক্যান্ডিডা। এগুলো মনে হয় সব দাগানো আছে। এরপরে দেখেন দেহের সিক্ত অংশগুলো, সিক্ত অংশগুলো রক্ষা করার জন্য কি আছে? লাইসোজাইম, সিমেন, স্পারমিন, দুধে ল্যাক্টোপারঅক্সিডেজ। আর কানের ভেতর আপনাদের প্রিয় জিনিস আবার চলে আসছে। সেই প্রিয় জিনিসটা কি? কানের ভেতরে সেরুমিনাস গ্রন্থি থেকে ঘটিত সেরুমেন। সেরুমেন গ্রন্থিটার নাম মনে রাখেন, জিনিসটার নাম হচ্ছে সেরুমেন। ইউনাইটেড স্টেটস এটাকে কি বলা হয়? খল্লি বলা হয়। ঠিক আছে, আমার নাম জেনে কি করবেন? আসেন এখন খাদ্যদ্রব্যে ব্যাকটেরিয়ার ক্রিয়া। এখন দেখি আমরা খাদ্যদ্রব্যের একেবারে সবার আগে লালা গ্রন্থিতে যা আছে এখানে দাগানো, এগুলাই দাগান। এখন এটাই খাদ্যদ্রব্যে ক্রিয়াগুলোর মধ্যে দেখেন পাকস্থলীর যে ক্রিয়াটা আছে ওইটার মধ্যে ট্রিপল স্টার দেন। পাকস্থলীর ক্রিয়াটার মধ্যে ট্রিপল স্টার দেন, দিচ্ছেন সবাই? তারপর যকৃতের, এখানে যে যকৃতের পিত্তের পিএইচটা আছে ওখানে ট্রিপল স্টার দেন। এর বাইরে যেটা হচ্ছে আমরা যদি দেখি লাইসোজাইমের, এখানে দেখেন 3টে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লাইসোজাইম কাজ করে লালা গ্রন্থিতে। 3টে ব্যাকটেরিয়ার দাগান। যা যা দাগাইছে আপনাদের বইতে এগুলো, এর বাইরে আর নতুন করে দাগানোর কিছুই নাই। জাস্ট মনে রাখবেন যে সমগ্র পৌষ্টিক নালীর যে অন্তঃপ্রাচীর আছে, সেই অন্তঃপ্রাচীরটা হচ্ছে মিউকাস দিয়ে আবৃত থাকে। সমস্যা না। ইউনাইটেড স্টেটস অফ নোয়াখালী যেখানে যারা আছেন টেনশন করবেন না, আমার বাড়ি ইউনাইটেড স্টেটস এর খুব কাছাকাছি। আমি ভিসা নিচ্ছি ইউনাইটেড স্টেটসে যাওয়ার জন্য। আচ্ছা, এখন আমরা দেখি ব্যাকটেরিয়া ধ্বংসে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিলের ভূমিকা। আপনাদের এখানে যা যা দাগানো আছে সেগুলোই পড়বেন। এটা বৃক্কাকার, 4% থাকে। মনোসাইটটা যখন 10 থেকে 20 ঘন্টা রক্তে থাকার পরে আস্তের উপরে 5 গুণ বড় হয়ে 60 থেকে 80 মাইক্রোমিটার হয়ে কোথায় চলে যাবে? টিস্যুতে। তখন এটাকে, এখন মনে রাখবেন যে আপনাদের টিস্যুতে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে। যেমন আমি আপনাদেরকে যদি বলি লিভারের বা যকৃতের ম্যাক্রোফেজটাকে কি বলে? সবাই একটু লিখেন তো দেখি, যকৃতের ম্যাক্রোফেজটাকে কি বলে?
যকৃতের কাপ্পার কোষ, একইভাবে স্কিনেরটাকে ল্যাঙ্গারহ্যান্স কোষ বলে, কিডনিটাকে মেসেনজিয়াল কোষ বলে। তাহলে এগুলো কোথায় পাবেন? ডাইজেস্টে পাবেন, এছাড়া আলিম স্যারের বইতে আছে। তো আপনাদের মনে রাখতে হবে যে এগুলো আপনাদেরকে মনে রাখতে হবে, এগুলো যেন মিস না যায়। আর এখানে যা যা দাগানো আছে, দাগানোর বাইরে তেমন কিছু পড়ানোর দরকার নেই, মনে রাখেন। লাস্ট এটা দেখেন, একটা ম্যাক্রোফেজ 100টির মতো ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে। আর নিচে দেখেন সাইটোকাইন ক্ষরণ করে। নিউট্রোফিলের ক্ষেত্রে সেম, যা যা দাগানো আছে এর বাইরে আমরা আর কিছু দিচ্ছি না। নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ এগুলাকে 2 স্টার দিয়ে রাখেন, 2 স্টার আমরা এখান থেকে আশা করতেছি যে আসতে পারে। দিচ্ছেন 2 স্টার? দিচ্ছেন সবাই? এখন যদি আমরা দেখি, আহ, আচ্ছা পাকস্থলীর ওখানে 3 স্টার দিচ্ছেন তো পাকস্থলীর। বলেন তো হাইড্রোক্লোরিক অ্যাসিড কোত্থেকে আসে, কোন কোষ থেকে আসে? কোষটা একটু বলেন সবাই। এগুলো মনে রাখতে হবে, এগুলো মেডিকেলে আসছে। তারপরে যে হচ্ছে যে প্যারাইটাল কোষ। আচ্ছা বলেন তো পেপসিনোজেন কোত্থেকে আসে, কোন কোষ থেকে আসে, দেখি পারেন কিনা। আচ্ছা তাহলে দিলেন। এখন হচ্ছে যে আসেন আমরা একটু ধাপের মধ্যে আসি। ধাপটা কি বোঝানোর দরকার আছে? আপনারা বোঝানোর দরকার থাকলে একটু আমাকে বলেন, দেখি চিত্র আছে, চিত্র থেকে আমরা বুঝাই দিতে পারবো আশা করা যায়। যেহেতু লিখতে পারবো না, বুঝাই দিতে হবে ধাপটা। হুম কে বলছে অগ্নাশয় থেকে আসে? অগ্নাশয় থেকে বুঝি পেপসিনোজেন আসে, ট্রিপসিনোজেন আসে অগ্নাশয় থেকে, ঠিক আছে? উল্টা বলবেন না। আচ্ছা তাহলে যেহেতু লাগবে না, তাহলে আমরা দেখি অণুজীব ভক্ষণের সময়টা কত লাগে। সবাই লিখেন তো দেখি। আরে পাকস্থলী থেকে তো ইয়ে আসে, সে কোষটার নাম কি? হ্যাঁ, তাহলে আপনাদের ভালো করে মনে রাখতে হবে, অণুজীব ভক্ষণের সময়টা ভালো করে মনে রাখেন। এরপরে ধাপটা, প্রতিরক্ষার ধাপটার মধ্যে 2 স্টার দিয়ে রাখেন। এগুলো আমরা 3 স্টার রাখলাম না। এখানে আশা করা যায় যে আপনারা সব পারবেন। আর যা যা দাগানো আছে এর বাইরে নতুন করে দাগানোর প্রয়োজন নেই, আমি মনে করছি না নতুন করে দাগানোর প্রয়োজন। আসেন প্রতিরক্ষার সহজাত এবং অর্জিত প্রতিরক্ষা জিনিসটা কি। আহ আপনারা যখন মেডিকেলে যাবেন, মেডিকেলে খুবই দারুণ একটা বই আছে, নাম হচ্ছে যে ফিজিওলজি। আপনারা তখন মেডিকেলে আসা একটু ভাবে আসবেন, হ্যাঁ, চোখে স্বপ্ন দেখেন। আমি বলতেছি গল্পটা, আপনারা চোখ বন্ধ করেন সবাই, একটু স্বপ্ন দেখেন। তাহলে স্বপ্নটা কি? আপনাদের একটা অ্যাপ্রন গাইড দিচ্ছেন, অনেক মোটা একটা বই। সে বইটা নিয়ে প্রথম দিন যাচ্ছেন দোকান থেকে কিনে, সে একটা ভাব, হুম ভাব ভাবে আপনি বাসের মধ্যে উঠে বইটা বের করে দেখতেছেন, আশপাশের লোকজন তাকাই আছে, একজনে লিখেই দিচ্ছে গাইটন। তাহলে সেই বইটার নাম হচ্ছে গাইটন। আপনার মধ্যে খুব ভাব ভাব চলে আসছে, ঠিক আছে? তো স্বপ্নটা দেখতে থাকেন, হ্যাঁ, স্বপ্ন দেখতে কিন্তু সমস্যা নাই, স্বপ্ন দেখতে টাকা লাগে না। তাহলে এই যে গাইটন, গাইটন বইটা লিখছে গাইটন অ্যান্ড হল। তাহলে গাইটন একটা বইয়ের নাম। আপনারা যে শারীর তত্ত্ব বলেন, শারীর তত্ত্বকে আমরা ইংলিশে বলি ফিজিওলজি। ফিজিওলজির বইটা যেটা মেডিকেলে পড়ানো হয় সেটা হচ্ছে গাইটন। সে গাইটন বইটা, ওইখানে গাইটন অ্যান্ড হল দুজন চিকিৎসা বিজ্ঞানী, চোখে পানি চলে আসছে, তাহলে আল্লাহর কাছে দোয়া করেন। কারণ চোখের পানি অবস্থা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, ঠিক আছে? এইটা যদি তাহাজ্জুদের সময় চোখের পানি দিয়ে যদি কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। আমি চেষ্টা করতাম চোখের পানি যেন আসে আল্লাহর কাছে, হ্যাঁ, পুরোনো দিনের কাহিনী মনে করেও কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইতাম। উদ্দেশ্য হচ্ছে আমার চোখের পানি আনা, আর চোখের পানি আনলে আল্লাহর কাছে চোখের পানি অনেক প্রিয়, ঠিক আছে? হ্যাঁ, তাহাজ্জুদে কান্না করছেন মানে অবশ্যই আপনার ইনশাআল্লাহ চান্স হয়ে গেছে। তাহলে টেনশন করবেন না, আপনাদের এখানে আমার তো মনে হচ্ছে সবারই চান্স হয়ে গেছে। এখন দেখেন, এই গাইটন অ্যান্ড হল আমাদের প্রতিরক্ষাকে 2 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সহজাত, একটা অর্জিত। আচ্ছা বলেন তো, করোনার বিরুদ্ধে আপনার প্রতিরক্ষা কি আগে ছিল? আপনি আমাকে একটু বলেন তো। না, ছিল না, ছিল না বলে তো আক্রান্ত হয়েছেন। এখন দেখেন, করোনার বিরুদ্ধে আপনার প্রতিরক্ষা আগে ছিল না, কিন্তু আপনি আক্রান্ত হওয়ার পরে সুস্থ হয়ে গেছেন। এখন আপনি আবার আমাদেরকে জিজ্ঞেস করতেছেন ভাই করোনা কি 2বার হয়? বা পক্সের ক্ষেত্রে চিন্তা করেন, পক্স আপনার একবার হওয়ার পরে আপনার আব্বা আম্মা কি বলছে যে জীবনে আর পক্স হবে না। তার মানে হচ্ছে যে পক্সের বিরুদ্ধে আপনার প্রথমে প্রতিরক্ষা ছিল না, পরবর্তীতে প্রতিরক্ষা তৈরি হয়েছে, ঠিক না?
যেহেতু পরবর্তীতে প্রতিরক্ষা তৈরি হয়েছে, যেটাকে আমরা বলছি অর্জিত, তাহলে সহজাত কোনটা? যেটা হচ্ছে যে আপনার শুরুতে জীবনের শুরু থেকেই আছে, সেটাই হচ্ছে যে কি সহজাত। তাহলে তিনি সহজাত এবং অর্জিত প্রতিরক্ষা ভাগ করছে। এখন এই সহজাত প্রতিরক্ষার ধাপ কয়টা? এটাকে দেন, স্টার চিহ্ন দিন, 3টা স্টার চিহ্ন দিন। এটা মেডিকেলে আসছিল 2018-19-এ। সবার চান্স হলে রুগী হবে কে? আপনারাই রুগী হবেন। হ্যাঁ, একজন গাইনিতে যাবেন, তার মেডিসিনের চিকিৎসা আপনি করবেন। আবার আরেকজনের আপনার হবে যে ধরেন সার্জারি সমস্যা, সে মেডিসিনের ডাক্তার কাছে যাবে। হ্যাঁ, সমস্যা আছে, নিজেদের চিকিৎসা নিজেরা করবেন। এখন দেখেন, এই প্রতিরক্ষাকে সহজাত প্রতিরক্ষাকে 3 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে প্রজাতিগত। আপনি মেডিকেলে চান্স পাওয়ার পরে আপনার একেবারে বেস্ট ফ্রেন্ড আপনার কাছে তার বিড়ালটা নিয়ে আসলো, বিড়াল নিয়ে এনে বললো যে দোস্ত, আমার বিড়ালের তো আজকে কয়েকদিন ধরে ম্যালেরিয়া হয়েছে। আপনি তো শুনে একেবারে অবাক, বিড়ালের কি ম্যালেরিয়া হয়? হ্যাঁ বলেন তো। আমি কোন ধরনের ডাক্তার? আমি ইনশাল্লাহ কার্ডিওলজিস্ট হব। এখনো ইন্টার্নি চলে, তো দেখা যাক। দোয়া করেন, আপনাকেও হার্টের চিকিৎসা করবো আর কি। আপনাদের তো হার্টের অবস্থা এমনি নড়বড়ে, পড়াশোনার আগেই হার্ট শেষ। তাহলে আপনি দেখেন, বিড়ালের তো ম্যালেরিয়া হয় না, তার মানে হচ্ছে যে বিড়ালের কিন্তু প্রজাতিগত প্রতিরক্ষা, তার ম্যালেরিয়া হবে না। তাহলে কার কার ম্যালেরিয়া হয় দেখেন, ম্যালেরিয়া কাকে আক্রমণ করতে পারে? মানুষ এবং মশকি। গোষ্ঠীগত, আফ্রিকান কালা মানুষের মানে কৃষ্ণাঙ্গদের কি হয়? যক্ষা হয়, দাগান, যক্ষা বেশি হয়। তাহলে আপনাদের আফ্রিকার কালা মানুষের যক্ষা হয়। এখন আপনার ইউরোপের ধলা মানুষরা খুব খুশি যে আমাদের তো যক্ষা হবে না, ইউরোপের ধলা মানুষদের স্কিন ক্যান্সার হয় খুব, ঠিক না? তাহলে স্কিন ক্যান্সার। আর বাঙালির কি হয়? বাঙালির খুব পরিমাণে ডায়রিয়া হয়। কারণ হচ্ছে যে আপনি বাইরে গেছেন ঝালমুড়ি খাইতে বা ফুচকা খাইতে, ফুচকাওয়ালার একটা অসাধারণ গামছা আছে, সেই গামছা দিয়ে প্লেটটাকে মুছে, হ্যাঁ, মুছার পর আপনি ভাবছেন যে এই, ও গামছা দিয়ে প্লেটটাকে মুছে জীবাণু মুক্ত করতেছে, কিন্তু সে আসলে কি করতেছে? সে আপনার প্লেটের উপর তার গামছার মধ্যে অসংখ্য ব্যাকটেরিয়া ভাইরাস আছে, যেগুলো মিশাই দিতেছে। হ্যাঁ, আপনি তো ফুচকা খাইতেছেন আর আহ কি আনন্দ, কিন্তু আপনি আসলে ব্যাকটেরিয়া খাইতেছেন আর লাফাইতেছেন, আহ ব্যাকটেরিয়া খাইতে কি মজা। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে খাইতেছেন ব্যাকটেরিয়া, এই জন্য বাঙালি। এখন কথা হচ্ছে যে গোষ্ঠীগতের মধ্যে দেখেন যে কারো কারো স্কিন ক্যান্সার বেশি হচ্ছে, কারো কারো যক্ষা বেশি হচ্ছে, এটা গোষ্ঠীগত একটা ব্যক্তিগত ব্যাপার। আপনাদের মধ্যে অনেকে দেখেন এখনই কি সর্দি কাশি শুরু হয়ে গেছে। আমি যদি সাউন্ড দিতাম অনেকে দেখতেছেন কাশতেছেন। যাদের যাদের এখন কাশি আছে, দেখেন একই আবহাওয়ার মধ্যে আপনার কাশি আছে, আরেকজনের কাশি নেই, তার মানে এটা আপনাদের ব্যক্তিগত সমস্যা। এখন আসেন সহজাত প্রতিরক্ষা কি কি আছে। আমরা এতক্ষণ যা পড়াইছি সবই সহজাত প্রতিরক্ষা, যেমন প্রতিবন্ধক মানে স্কিন, প্রদাহ টদাহ যা আছে। এখন হচ্ছে যে দেখেন লাস্টে একটা জিনিস মনে রাখেন, এই সহজাত ব্যাকটেরিয়া গুলো কি করে? কোলনে বসবাসকারী ভিটামিন বি এবং কে সংশ্লেষ করে। ঠিক আছে, পাইছেন? হ্যাঁ, কম দামি মেকআপ করলেও ক্যান্সার হইতে পারে, অস্বাভাবিক না। আবার বেশি দামি করলেও হতে পারে, কেমিক্যাল খারাপ দিলেই হবে। প্রচুর সর্দি হলে আপনি অ্যান্টি হিস্টামিন খাবেন, মানে ওই যে হিস্টামিনের কথা শুনছেন না, হিস্টামিনের কারণে কিন্তু সর্দি হচ্ছে। তাহলে কি খাবেন? হিস্টাসিন খাবেন ডেলি এখন হিস্টাসিন খেলে ঘুম আসবে, তাহলে হিস্টাসিন খাবেন না, কি খাবেন? ফেনাডিন খাবেন, ফেক্সো খাবেন, 2টা, সকালে একটা রাতে একটা। আরেকজন অ্যালাট্রল দিয়ে রাখছে, এখনই ডাক্তার হয়ে গেছে। অর্জিত প্রতিরক্ষা, হিস্টামিন খাইলে কিন্তু ঘুম হবে খুব, হিস্টাসিন খাইলে। হ্যাঁ, পরে ঘুমের কারণে পড়তেই পারবেন না, দেখবেন যে রাত্রে দিনে মোটিভেশন নিছেন, রাতে মোটিভেশনের কারণে ঘুম আসতেছে। এখন দেখেন, অর্জিত প্রতিরক্ষাকে আমরা 2 ভাগে ভাগ করতেছি। এখন 2 ভাগে আপনারা কিভাবে মনে রাখবেন? একটা জিনিস মনে রাখেন যে অর্জিত প্রতিরক্ষাকে আমরা 2 ভাগে ভাগ করতেছি, মানে আপনারা আমার মুখে মুখে একটু বলেন, আমি আপনাদেরকে মুখস্থ করাই দিই। একটা হচ্ছে যে অর্জিত প্রতিরক্ষাকে আমরা 2 ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে যে সক্রিয় আর একটা অক্রিয়। তাহলে আপনারা রেডি তো? ওই যে প্রাইমারি স্কুলে যেরকম মুখে মুখে বলে, রেডি? তাহলে আমি বলতেছি, পড়েন আমার সাথে, বলেন। যে প্রতিরক্ষায় আক্রান্ত ব্যক্তির দেহে অ্যান্টিবডি উৎপন্ন হয় তাকে সক্রিয় প্রতিরক্ষা বলে। পড়ছেন সবাই? যে প্রতিরক্ষায় আক্রান্ত ব্যক্তির দেহে অ্যান্টিবডি উৎপন্ন হয় তাকে সক্রিয় প্রতিরক্ষা বলে। পড়া হয়েছে? এবার আসেন দ্বিতীয়টা। যে প্রতিরক্ষায় আক্রান্ত ব্যক্তিকে বাইরে থেকে অ্যান্টিবডি দেয়া হয় তাকে অক্রিয় প্রতিরক্ষা বলে। যে প্রতিরক্ষায় আক্রান্ত ব্যক্তিকে বাইরে থেকে অ্যান্টিবডি দেয়া হয় তাকে অক্রিয় প্রতিরক্ষা বলে। তাহলে ঠিক আছে,
আরে তাকায় থাকুক, যে কেউ তাকায় থাকলে সমস্যা নেই। তাহলে আপনারা দেখেন সক্রিয় প্রতিরক্ষা কখন বলবো বলেন তো? অ্যান্টিবডি নিজের বডিতে ক্ষরণ হইলে নাকি না হলে? তাহলে অ্যান্টিবডি নিজের বডিতে যদি ক্ষরণ হয় তখন সেটাকে কি বলবো? সক্রিয় প্রতিরক্ষা বলবো। আপনি করোনায় আক্রান্ত হয়েছেন, আপনাকে বাইরে থেকে অ্যান্টিবডি দিব নাকি আপনার ভেতর তৈরি হয়েছে? এখনো বাইরে থেকে অ্যান্টিবডি আসেনি। তাহলে আপনি করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়ে গেলেন, কেন সুস্থ হয়ে গেলেন? কারণ হচ্ছে আপনার শরীরের ভিতরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। তার মানে হচ্ছে যে আপনার একটা সক্রিয় প্রতিরক্ষা হয়েছে। কথা বোঝা গেছে? এখন সক্রিয় প্রতিরক্ষা আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা কৃত্রিম। প্রাকৃতিকটা কি? আপনি পক্সে আক্রান্ত হয়েছেন, পক্সে আক্রান্ত হওয়ার পরে আপনার আর জীবন হবে না, আপনার আব্বা আম্মা বলছে, বা আপনি করোনা আক্রান্ত হলেন। আমি জুমের কমেন্ট দেখতেছি, আপনার জুমে করেন। তো এখন দেখেন আপনার যে এই যে প্রাকৃতিক ভাবে আপনার পক্স হলো, এটা হচ্ছে যে আপনার কি প্রাকৃতিক প্রতিরক্ষা। এখন কৃত্রিমটা কি? এই যে করোনার ভ্যাকসিন আসছে, তাহলে করোনার ভ্যাকসিন আসছে, আমি কি ফাস্ট পড়াবো নাকি ফাস্ট পড়াচ্ছি, কোনটা? এখন ভ্যাকসিন হচ্ছে কৃত্রিম, কারণ ভ্যাকসিন কিন্তু মনে রাখবেন, ভ্যাকসিন কিন্তু অ্যান্টিবডি না। ভ্যাকসিন কি অ্যান্টিবডি না? বস্তুত ভ্যাকসিন আমরা শরীরে দিচ্ছি কেন? অ্যান্টিবডি তৈরি হওয়ার জন্য। তাহলে অ্যান্টিবডি দুইভাবে তৈরি হতে পারে, একটা হচ্ছে যে সরাসরি জীবাণু ঢুকলে অ্যান্টিবডি তৈরি হতে পারে, অথবা আপনার শরীরে সরাসরি জীবাণু ঢুকলে অ্যান্টিবডি তৈরি হতে পারে, অথবা আমরা ভ্যাকসিন দিলে অ্যান্টিবডি তৈরি হতে পারে। তাহলে আমরা যদি সরাসরি জীবাণু ঢুকে তাহলে কিভাবে হবে? সরাসরি যদি জীবাণু ঢুকে সে অ্যান্টিবডিটা তৈরি হওয়াটাকে আমরা বলছি যে প্রাকৃতিক। আর যদি আমরা, আচ্ছা আমি একটা স্লো পড়াচ্ছি, আমরা যদি কৃত্রিম ভাবে কোনো ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে, যেমন এখন করোনার ভ্যাকসিন আসছে, আমরা যদি করোনার ভ্যাকসিন যদি আপনার শরীরে দিই, আসলে মূলত ভ্যাকসিন দেওয়া মানে কি, আপনার শরীরে ওই জীবাণুটার কোনো একটা অংশ দিচ্ছি, অথবা জীবাণুটা দিচ্ছি। এই জীবাণুটা আপনার শরীরে ক্ষতি করবে না। কেন করবে না? আমরা লাস্টে ভ্যাকসিনের প্রকারভেদে পাবো। কারণ হচ্ছে যে এই জীবাণুটাকে হয় আমরা মেরে ফেলি অথবা জীবাণুটাকে নিষ্ক্রিয় করে ফেলি, ফলে ও রোগ করতে পারবে না। কিন্তু জীবাণুটা যেহেতু একটা অ্যান্টিজেন, অ্যান্টিজেন শরীরে ঢুকলে কি হয় বলেন তো? অ্যান্টিজেন শরীরে ঢুকলে কি হয়? অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে আপনি দেখেন, আমাদের নিষ্ক্রিয় অবস্থায় যদি অথবা মৃত অবস্থায় যদি আমরা একটা জীবাণুকে যদি আমাদের শরীরে ঢুকাই, তাহলে অ্যান্টিবডি তৈরি হবে কিন্তু, কারণ এটা একটা অ্যান্টিজেন, কিন্তু রোগ তৈরি করতে পারবে না। এই জন্য আমাদের টেনশন নেই। এই জন্য আমরা ভ্যাকসিন দেওয়ার এটা একটা কাজ করি ভ্যাকসিনের মাধ্যমে, ঠিক আছে? তো ভ্যাকসিনের উদ্দেশ্যটা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা, আর প্রাকৃতিকভাবে যে আক্রান্ত হচ্ছেন সেখানে অ্যান্টিবডি তৈরি হয়। যেহেতু আমরা বলছি যখন ব্যক্তির নিজের শরীরে অ্যান্টিবডি তৈরি হবে সেটা কি সক্রিয় প্রতিরক্ষা। এখন আসেন অক্রিয়। আপনারা, আচ্ছা আমাকে বলেন তো, প্রাকৃতিক দেখেন যে মায়ের দুধের মাধ্যমে, মায়ের যে শাল দুধটা শুরুর দিকে আমরা পাই, সেটার মাধ্যমে ইমিউনোগ্লোবুলিন এ একটা অ্যান্টিবডি আছে, বাচ্চা শরীরে যাচ্ছে। এই অ্যান্টিবডিটা কি বাচ্চার শরীরে তৈরি হচ্ছে না মায়ের শরীরে বলেন তো? মায়ের শরীরে। তাহলে মায়ের শরীর থেকে যদি বাচ্চার শরীরে যায়, বলেন তো এটা কি বাচ্চার শরীরে তৈরি হয়েছে? বাচ্চার শরীরে তৈরি হয়নি। তাহলে বাইরে থেকে যেহেতু যাচ্ছে, তার মানে কি আমাদের সংজ্ঞা মতে এটা কি অক্রিয়। বুঝছেন সবাই? বুঝা গেছে? বুঝলে সবাই ক্লিয়ার বলেন। এখন আসেন কৃত্রিম। কৃত্রিমটা কি দেখেন, আমরা আপনাকে করোনার সময় প্লাজমা থেরাপির নাম শুনছেন কে কে বলেন তো? প্লাজমা থেরাপি, আমি প্লাজমা থেরাপি আমি নিজে দিইনি, কিন্তু আমি আক্রান্ত হওয়ার পরে আমি একটা পেশেন্টকে প্লাজমা দিছিলাম আমার। তাহলে প্লাজমা থেরাপির নাম শুনছেন মানে কি? আপনি আক্রান্ত হয়েছেন, আপনি সুস্থ হয়ে গেছেন, তার মানে আপনার রক্তের মধ্যে অ্যান্টিবডি আছে। তাহলে আপনার অ্যান্টিবডিটাকে আমরা নিয়ে, মানে প্লাজমা নিলে তো আপনার অ্যান্টিবডিটা চলে আসতেছে, ঠিক না? আরেকজন আক্রান্ত ব্যক্তিকে দিচ্ছি তাকে সুস্থ করার জন্য, যেহেতু এটা আমরা কৃত্রিম ভাবে নিয়ে দিচ্ছি, এই জন্য এটাকে আমরা কৃত্রিম বলি। কথা বোঝা গেছে? ক্লিয়ার সবাই? হ্যাঁ, আমি করোনা আক্রান্ত হয়েছি শুধু আজকালকে না, অনেক আগে, মানে একেবারে শুরুর দিকে, গত বছর রমজানে যখন লকডাউন চলে, ঈদের সময় আমার করোনা ছিল। আমি 21 দিন ইয়েতে ছিলাম, কোয়ারেন্টাইনে। তাহলে কোনো ভেজাল নাই, আপনারা বুঝে গেছেন। তাহলে বুঝছেন যে এখন বাইরে থেকে, এখন দেখেন এই জন্য কৃত্রিম অক্রিয়র কথা, শুধু প্লাজমা থেরাপির কথা মনে রাখলে মনে থাকবে। দেখেন, রোগ ভোগের পর সেরে ওঠা ব্যক্তির সিরাম আক্রান্ত ব্যক্তির দেহে প্রবেশ করে চিকিৎসা করে, দেখছেন আমরা যে প্লাজমা দিই সেটা। তাহলে বিরক্তি লাগছে নাকি আপনাদের?
মারা গেলে কি খুশি হতেন আপনারা? বিরক্ত লাগলে বলবেন, মাঝে মধ্যে গল্প বলবো আর কি। এখন আসুন অর্জিত প্রতিরক্ষা ধাপ। হ্যাঁ, অর্জিত প্রতিরক্ষা ধাপের জন্য আমি একটা গল্প বলি, একটা বাংলা সিনেমার কাহিনী বলি। হ্যাঁ, এটা কাহিনীটা আপনারা কি বাংলা সিনেমার কাহিনী শুনছেন এই লেকচারটা করানোর সময়? শুনলে কিন্তু আমি এখন বললে মজা পাবেন না। তাহলে আসেন, সাগর এবং আকাশ দুই ভাই। আপনারা সাগর এবং আকাশকে খুব ভালো করে চেনেন, কারণ বাংলা সিনেমায় দুইটার নাম। তাহলে সাগর এবং আকাশ দুই ভাই। সাগর এবং আকাশের বাবা হচ্ছে একটা স্কুলের হেডমাস্টার। ঠিক আছে? তো একটা স্কুলের হেডমাস্টার মানেই তো বুঝতে পারছেন যে স্কুলের হেডমাস্টার তিনি সৎ মানুষ। আর নায়িকার বাবা হচ্ছে চৌধুরী সাহেব। তো চৌধুরী সাহেবের বিষয়ে আপনারা জানেন যে চৌধুরী সাহেব কি একটা জঘন্য লোক। হ্যাঁ, নায়কের বাবা ধরে নেন যে কি আনোয়ার হোসেন আনোয়ার হোসেন যারা আছে, আর নায়িকার বাবা হচ্ছে যে চৌধুরী সাহেব, মিজু টিজু, কি মিজু আহমেদ, আহমদ শরীফ টরিফ যা আছে, আপনারা যা যা লিখতেছেন। তো এখন নায়কের বাবা কি করছে, নায়িকার বাবার চোরাচালানের মাল ধরাই দিছে। কোথায় ধরাই দিছে? পুলিশের কাছে। এখন নায়িকার বাবা খেপে গেছে নায়কের বাবার উপরে। তো এমন সময় করোনা করোনা চলে আসছে। করোনা আসার কারণে ছুটি হয়েছে, স্কুল কলেজ ছুটি হয়েছে। করোনার সময় কোনো পরীক্ষা নয়, কিন্তু করোনার সময় ভ্রমণ ঠিকই আছে, সবাই কক্সবাজার যাবে। তো কক্সবাজার যাওয়ার জন্য নায়কের বাবা কি করছে, যে একটা ট্রেনে টিকিট কাটছে, চিটাগাং পর্যন্ত যাবে। তো ট্রেনে উঠবে, ঢাকা রেলওয়ে স্টেশনে গেল, ট্রেনে উঠবে, এমন সময় নায়িকার বাবা তো আগে থেকে রেডি হয়ে আছে যে আমার মাল ধরাই দিছো, এখন আমি তোমাদেরকে তো সাইজ নিব। তো সাইজ সাইজ করবে না, এখন সাইজ করবে। ওই ট্রেনে ওঠার সময় দিল গুলি করে, গুলি করছে, আর উনি ঠাস করে পড়ে গেছে। তো এখন এমন সময় কি হয়েছে যে সাগর এবং আকাশের মধ্যে, আকাশ ট্রেনের মধ্যে আগে থেকে উঠে বসে আছে, আর আকাশের মা এবং আকাশের ছোট ভাই বাবা যে উল্টা পড়েছে, বাবার কাছে দৌড় দিয়ে গেছে। দৌড় দিয়ে যাওয়ার পরে কি ঘটনা ঘটছে, যে বাবা তো ততক্ষণে মারা গেছে, এর মধ্যে ট্রেনটা ছাইড়া দিছে। তাহলে আকাশ তো ট্রেনের মধ্যে। মা দেখলো যে কি হাজবেন্ডটাকে তো বাঁচাতে পারলাম না, ছেলেটাকে বাঁচায়। তখন আকাশ এবং সাগর এবং তার মা দুজন আকাশকে ধরার জন্য ট্রেনের পেছনে দৌড়ানো শুরু করলো। তখন ক্যামেরাম্যান কি করলো, ক্যামেরাটাকে ট্রেনের চাকার দিকে নিল, তারপরে ওই মা আর ছেলের পায়ের দিকে নিল। এভাবে 5 মিনিট পর, 25 বছর পরের ঘটনা। এটা হচ্ছে আইনস্টাইনের কাল দীর্ঘায়ন সূত্র, 5 মিনিট ইকুয়াল টু 25 বছর। ঠিক আছে? তো আইনস্টাইনের কাল দীর্ঘায়ন সূত্রের পরে এখন সাগর হচ্ছে যে একটা পুলিশের ইন্সপেক্টর। ঠিক আছে? আর আকাশ, আকাশ পাশের একটা বস্তিতে থাকে, খুব লাঞ্ছনার জীবন যাচ্ছে তার। ঠিক আছে? খুব ভয়ঙ্কর জীবন যাচ্ছে। তো এখন সিনেমার কাহিনী প্রায় শেষের দিকে আসছে, আসলে আমরা নায়িকার রোল পাইতেছি না। তো এখন সিনেমার কাহিনী, চৌধুরী সাহেব কি করছে, ওই বস্তিটা আছে না, বস্তিটাকে উৎখাত করে মার্কেট করবে, আপনাদের এলাকার সবচেয়ে দামি মার্কেটটা। তো মার্কেট করতে আসছে। এখন আকাশ যদিও বস্তিতে থাকে, কিন্তু আকাশ তো ভালো বাপের ছেলে, একটু ভালো, সে প্রতিবাদ করতেছে। হ্যাঁ, তো প্রতিবাদ করতে করতে কিন্তু সে তো মূল নায়ক না, সে পারতেছে না। হ্যাঁ, নায়ক এই আহমদ শরীফের লোকেরা তাকে সাইজ ম্যাচ করে মোটামুটি সে উল্টে পড়ে গেছে। এদিকে এই টেলিস আমার দেখে গেছে। হ্যাঁ, টেলিস আমার দেখে কি করছে, সাগরকে ডেকে আনছে যে সাগর ভাই, এখান দিয়ে তো আকাশ বাইরে ফেলাই দিছে। আকাশ দৌড় দিয়ে যায়, দেখে যে সাগর দৌড় দিয়ে যায়, দেখে যে আকাশ আহত হয়ে উল্টে পড়ে আছে, তার গলা দিয়ে একটা লকেট বের হয়ে গেছে। লকেটটা দেখার পরে সাগর চিনতে পারলো যেটা তার হারিয়ে যাওয়া ভাই। বুঝা গেছে? তো এখন দেখেন, এই যে সাগর যেরকম বুঝতে পারলো যে লকেটটা দেখে যেটা তার হারিয়ে যাওয়া ভাই, এখন আমরা পড়ার দিকে দেখি আমাদের শরীরের মধ্যে এরকম একটা লকেট আছে, লকেটটার নাম হচ্ছে যে এমএইচসি। এমএইচসিটা কি? এটা লকেট মানে হচ্ছে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। দেখতে পাচ্ছেন আমি যে মার্ক করতেছি? দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, তাহলে দেখেন, এই মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স আমাদের শরীরে যখন কোনো অণুজীব ঢুকে বা কোনো জিনিস যখন ঢুকে, আহ, তখন কি হয় যে আমাদের শরীরের কোষগুলো ওই জিনিসটার সাথে নিজের যে এমএইচসিটা আছে, অর্থাৎ তার যে লকেটটা আছে, মিলাই দেখে যে তার লকেটটা মিলছে কিনা। যদি লকেটটা না মিলে, যদি লকেটটা না মিলে, সে ধরে নেয় যে এটা তাহলে বহিরাগত জিনিস। তাহলে বহিরাগত জিনিসের বিরুদ্ধে সে কি করবে? অ্যাটাক নেবে। কি করবে দেখেন, শুরুতে সে এখানে একটা অণুজীব আসলো, দেখেন আমি দেখাচ্ছি, একটা অণুজীব আসলো। এই ম্যাক্রোফেজ তখন কি করলো, এই অণুজীবটাকে খাওয়ার জন্য দৌড়ানি শুরু করলো। দেখা যাচ্ছে চিত্রটা?
এখন বলেন এই ম্যাক্রোফেজ কেন অণুজীবটাকে দৌড়াই ধরতে গেছে, কেন বলেন তো? ম্যাক্রোফেজ তো অন্য কিছুকে ধরতেছে না, তাকে কেন ধরতে যাচ্ছে? অপরিচিত, এক কথা হচ্ছে যে মিল পায় না কিসের সাথে, তার এমএসসি এর সাথে ওর এমএসসি এর সাথে মিল নাই। তখন কি করলো ম্যাক্রোফেজ, তাকে ফ্যাগোসাইটোসিস করলো, করে তার কিছু অংশ, তার কিছু প্রোটিন অংশকে সে তার সেলের উপর সারফেসে নিয়ে আসে, সেলের মেমব্রেনে নিয়ে এসে হেল্পার টিকোসের কাছে যায়, বলে যে দেখেন ভাই, মানে ওই পুলিশের কাছে, র্যাবের প্রধানের কাছে নিয়ে গেলে বললে যে দেখেন এই আউট একটা লোক আসছে। এখন আপনারা তো জানেন হেল্পার টিকোসের কাজ কি, হেল্পার টিকসের কাজ কি বলেন? আমি তো আগেই বলছি হেল্পার টিকস হেল্প করে, ঠিক না? তাহলে হেল্পার টিকসের হেল্পটা কি? হেল্পার টিকসের হেল্প দেখেন, আমরা বলছি না বিকোষকে অ্যাক্টিভ করবে এবং এখান দিয়ে দেখেন সাইটোটক্সিক টিকসকে অ্যাক্টিভ করবে, বলছিলাম কিনা? এদের দুজনকে সক্রিয় করলো, সক্রিয় করার পরে এ কি করলো, এই যে ম্যাক্রোফেজ যে হেল্পার টিকসের কাছে এই অণুজীবটাকে ধরে এনে পরিচয় করাই দিল, এটাকে অ্যান্টিজেন উপস্থাপন বলে। ক্লিয়ার সবাই? অ্যান্টিজেন উপস্থাপনটা বুঝছেন তো? হ্যাঁ, অ্যান্টিজেন উপস্থাপন বুঝছেন? কে বুঝেন না অ্যান্টিজেন উপস্থাপন? এই ম্যাক্রোফেজ একটা অ্যান্টিজেনকে ফ্যাগোসাইটোসিস করার পর তার কিছু অণুকে, প্রোটিন অণুকে নিয়ে হেল্পার টিকোষের কাছে পরিচয় করায় দেয়, বলে যে বহিরাগত লোক, এর বিরুদ্ধে আপনি অ্যাটাক নেন। এই যে ম্যাক্রোফেজ যে হেল্পার টিকোষের কাছে ধরে নিয়ে গেল এবং একটা অ্যান্টিজেনকে দেখাইলো, এটাকে বলা হয় অ্যান্টিজেন উপস্থাপন। ক্লিয়ার এবার? তাহলে এই অ্যান্টিজেন উপস্থাপন করার পর হেল্পার টিকোষ কি করছে, তার কাজ করছে, সে হেল্প করছে, কি করছে, বি কোষকে এবং টি কোষকে অ্যাক্টিভ করছে। করার পরে কি করছে, আমরা জানি যে এই যে প্লাজমা কোষের কথা পড়ছিলেন না, প্লাজমা কোষ অ্যান্টিবডি ক্ষরণ করে, পড়ছিলেন কিনা? আসলে প্লাজমা কোষটা হচ্ছে একটা বিকোষ, রূপান্তরিত বিকোষ। বিকোষটা কি করবে, চেঞ্জ হয়ে প্লাজমা কোষ গঠন করবে। কথা বোঝা গেছে? প্লাজমা কোষ থেকে অ্যান্টিবডি ক্ষরণ হবে এবং এই আপনার করোনার বিরুদ্ধে অ্যাটাক নিচ্ছে। অর্থাৎ প্রথমে আপনার শরীরে করোনা ঢুকলো, ঢুকার পরে আপনার ম্যাক্রোফেজ তার এমএসসির সাথে করোনার এমএসসি মিলাই দেখলো যে না, লকেট মিলতেছে না। তখন ম্যাক্রোফেজ কি করলো, হেল্পার টি কোষের কাছে করোনা ভাইরাসটাকে ধরে নিয়ে গেল। করোনা ভাইরাসকে হেল্পার টি কোষের কাছে নিয়ে যাওয়ার পর হেল্পার টি কোষ বি কোষকে অ্যাক্টিভ করে দিল, সাইটোলজি টি কোষকে অ্যাক্টিভ করে দিল। করার পরে বি কোষ কি করলো, প্লাজমা কোষে রূপান্তরিত হয়ে অ্যান্টিবডি ক্ষরণ করলো কার বিরুদ্ধে, করোনা ভাইরাসের বিরুদ্ধে। আর এদিকে সাইটোলজিক টি কোষ কি করলো, সরাসরি করোনা ভাইরাসের কাছে গিয়ে সাথে সাথে অ্যাকশন নিয়ে তাকে মেরে ফেললো। এখন আমি করোনার কথা কেন বলছি, করোনার কথা বলার কারণ হচ্ছে যেটা আপনাদের পরিচিত, এখন আপনারা এটা জিনিসটা আপনাদের সামনে বললে আপনারা বুঝবেন, ঠিক আছে? অন্য কিছু বললে বুঝবেন না। তো এখন দেখেন একটা ঘটনা ঘটলো, এখন আমরা পক্সের ক্ষেত্রে কি বলি, যে পক্স, আপনার বাবা মা কি বলে যে জীবনে আর পক্স হবে না, বলে কিনা? তা এখন কেন জীবন হবে না জানেন? কারণ হচ্ছে যে দেখেন, এই প্রত্যেক ক্ষেত্রে অ্যাটাক নেওয়ার পরে প্রত্যেক ক্ষেত্রে একটা স্মৃতিকোষ তৈরি হচ্ছে, দেখছেন স্মৃতিকোষ? এখানে দেখেন একটা স্মৃতিকোষ তৈরি হচ্ছে, বিকোষের এখানে দেখেন স্মৃতি বিকোষ পাইছেন, স্মৃতিকোষ তৈরি হচ্ছে, এই যে সাইটোটক্সিক স্মৃতিকোষ পাইছেন। তো এই যে স্মৃতিকোষগুলো আপনার পরবর্তীতে আপনাকে রক্ষা করবে। এখন অনেকের ক্ষেত্রে প্রতিরক্ষা যদি ভালো না হয় তাহলে তার দ্বিতীয়বারও হতে পারে, এটা হচ্ছে কথা। তাহলে এখানে কারো প্রশ্ন আছে কিনা বলেন? এখানে যা যা দাগানো আছে তা তা পড়বেন। তার মধ্যে দেখেন ম্যাক্রোফেজ ছাড়াও, ম্যাক্রোফেজ ছাড়াও অ্যান্টিজেন উপস্থাপক কোষ আরো আছে। এখন করোনা কেন বারবার হয়, কারণ হচ্ছে যে দেখেন করোনা বারবার হওয়ার বেশ কিছু কারণ আছে, দাগানো যেগুলো সেগুলো পড়বেন। কারণ করোনার রূপ চেঞ্জ হচ্ছে। তো আপনার প্রথমে যার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, যে করোনাটার বিরুদ্ধে, সে রূপ চেঞ্জ করে নতুন ভাবে আসলে তার মধ্যে ওইটার বিরুদ্ধে তো অ্যান্টিবডি নাই, ওইটার বিরুদ্ধে কি অ্যান্টিবডি আছে? চকটা আমি লাস্টে আবার বলবো যদি এখন না বুঝেন, এখন আমরা দেখি টাইম ম্যানেজমেন্ট করতে হবে। তাহলে আকৃতি চেঞ্জ করছে, অথবা এটাও হতে পারে আপনার প্রথমবার আক্রান্ত হয়েছেন কিন্তু আপনার প্রথমবার ভালো মতো আহ, এই প্রতিরক্ষা তৈরি হয়নি, অর্থাৎ আপনার ভেতরে যে অ্যান্টিবডি যতটুকু তৈরি হওয়ার কথা, যতটুকু স্মৃতিকোষ তৈরি হওয়ার কথা, সেটা সেভাবে তৈরি হয়নি। আচ্ছা, আপনার শরীরে যদি একটা অণুজীব ঢুকে, আপনার ম্যাক্রোফেজ তাকে শনাক্ত করবে, কিভাবে শনাক্ত করবে বলেন তো? আপনার ওই অণুজীবটার যে এমএইচসি আছে এবং ম্যাক্রোফেজ যে এমএইচসি আছে দুটো মিলিয়ে দেখবে, যদি
অমিল থাকে তাহলে সে এটাকে ধরবে, ধরে কি করবে, তাকে ফ্যাগোসাইটোসিস করবে, ফ্যাগোসাইটোসিস করার পরে তাকে হেলপার টিকোষের কাছে এনে উপস্থাপন করবে। হেলপার টিকোষের কাছে এনে যে উপস্থাপন করতেছে এটাকে বলা হয় অ্যান্টিজেন উপস্থাপন। কথা বোঝা গেছে? আমি আর বলবো না, অ্যান্টিজেন উপস্থাপন এটাই। আচ্ছা, এখানে দাগানো যা আছে এই দাগানো গুলোই পড়বেন। এছাড়া আমার আর মনে হয় না এখানে আর দাগানোর কিছু আছে। পার্থক্যটা টু স্টার দিয়ে রাখেন। প্রতিরক্ষা অ্যান্টিবডির ভূমিকা দেখেন, অ্যান্টিবডি হচ্ছে যে এক ধরনের ইমিউনোগ্লোবুলিন। তো এখন দেখেন আমরা যে আমাদের প্লাজমা প্রোটিন কি কি আছে একটু সবাই লিখেন তো দেখি, প্লাজমা প্রোটিন গুলো কি কি আছে? লিখছেন সবাই? GPA 5 লিখে রাখছে। আচ্ছা, অ্যালবুমিন, গ্লোবুলিন, ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন। এখন দেখেন অ্যালবুমিন, গ্লোবুলিন সহ যা আছে সবগুলো কোথা থেকে তৈরি হয় বলেন তো? কোথা থেকে তৈরি হয়? কোথা থেকে তৈরি হয়? কোথা থেকে? ইয়েস, লিভার থেকে। বি সেল কে বলছে? দাঁড়ান দেখেন, গ্লোবিউলিন তিন ধরনের আছে, আলফা, বিটা এবং গামা। আলফা এবং বিটা গ্লোবিউলিন যদিও লিভার থেকে তৈরি হয়, কিন্তু একটা গ্লোবিউলিন লিভার থেকে তৈরি হয় না, সেটা হচ্ছে গামা গ্লোবিউলিন। তো গামা গ্লোবিউলিনটা কে তৈরি করে? গামা গ্লোবিউলিনটা তৈরি করে প্লাজমা কোষ। প্লাজমা কোষ কিভাবে তৈরি করে? বিকোষ থেকে রূপান্তরিত প্লাজমা কোষ হয়ে তৈরি করে। পড়ছেন কিনা? তো এই গামা গ্লোবিউলিন যেটা আমরা বলছি প্লাজমা কোষ কি করে? অ্যান্টিবডি ক্ষরণ করে। দেখেন এই গামা গ্লোবিউলিনটা অ্যান্টিবডি হিসেবে কাজ করে। বুঝা গেছে? তো যেহেতু গামা গ্লোবিউলিনটা এক ধরনের গ্লোবিউলিন এবং সেটা ইমিউন সিস্টেমে কাজ করতেছে, এই জন্য এটাকে আমরা কি বলি? ইমিউনোগ্লোবিউলিন, আইজি বলি। কথা বোঝা গেছে? ক্লিয়ার? চশমা নাই মেডিকেল হবে না কেন? অবশ্যই হবে। অ্যান্টিবডি যদি শেষ হয়ে যায় তাহলে হতে পারে, কারণ সব রোগ কিন্তু আজীবনের জন্য অ্যান্টিবডি সাপ্লাই দিবে না। কথা বোঝা গেছে? টাইফয়েড 7-8 বছরের মতো প্রতিরক্ষা দেয়, কিন্তু পক্সের ক্ষেত্রে মোটামুটি আজীবন প্রতিরক্ষা হয়। ঠিক আছে? তো এই জন্য আমাদের সমস্যা দেখে। এখন দেখেন অ্যান্টিবডির গঠন যা আছে আপনাদেরকে আগে বুঝাইছে, এখন আমি শুধু কি দাগাই দিই। অ্যান্টিবডির গঠনের এখানে 2 স্টার দাগ দিয়ে রাখেন। অ্যান্টিবডির গঠনে আচ্ছা 3 স্টার দিয়ে রাখেন। অ্যান্টিবডির গঠন থেকে আমরা আশা করি যে প্রশ্ন আসতে পারে। দিছেন 3 স্টার? দিছেন তো? পুরো অ্যান্টিবডির পুরো কাহিনীটার মধ্যেই 3 স্টার দিয়ে রাখেন। অ্যান্টিবডিটা আমাদের গুরুত্বপূর্ণ। দেখেন ভারী শৃঙ্খলের এখানে কি আছে? ওজনটা দেখেন, 50 থেকে 70 এবং 23 থেকে 23 কিলো ডাল্টন। এখানে তো আসলে রিভিউ ক্লাস, আমি সবটা বলতে পারবো না। আর এখানে দেখেন পাশে লিখে রাখেন আপনাদের শৃঙ্খল। প্রত্যেকটা শৃঙ্খল হচ্ছে যে ভারী শৃঙ্খলটা তৈরি হয়, ভারী শৃঙ্খলের এখান দিয়ে লিখেন ভারী শৃঙ্খলটা তৈরি হয় হচ্ছে যে 440টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে। এখন দেখেন এই ভারী শৃঙ্খল আমরা দেখি কতগুলো অ্যামাইনো অ্যাসিড, 440টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে। আর হালকা শৃঙ্খল তৈরি হয় হচ্ছে যে 220টা অ্যামিনো অ্যাসিড নিয়ে। কারণ আমরা জানি যে অ্যান্টিবডিটা কি এক ধরনের প্রোটিন, যেহেতু প্রোটিন, তো প্রোটিন তো অবশ্যই তৈরি হবে হচ্ছে যে অ্যামিনো অ্যাসিড দিয়ে। তাহলে ভারী যে প্রোটিনের যে ভারী হাতটা আছে, হাতটা তৈরি হবে হচ্ছে যে 440টা অ্যামিনো অ্যাসিড দিয়ে, আর 220টা অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হবে হচ্ছে যে হালকাটা। কথা বোঝা গেছে? এখন আসেন ডাইসালফাইড বন্ড। দেখেন 3টা ডাইসালফাইড বন্ডের কারণে দাগ দিয়ে রাখেন, 3টা ডাইসালফাইড বন্ড 3-এর নিচে দাগ দেন। 3টা ডাইসালফাইড বন্ডের কারণে এটাকে ওয়াই আকৃতির মতো লাগে। আর বাকি যে দাগানোগুলো আছে স্থায়ী এবং পরিবর্তনশীল অঞ্চলে, এই দাগানো সেম গুলোই, আর নতুন করে দাগানোর দরকার নাই। এখন দেখেন এই একটা অ্যান্টিবডি দেখেন, অ্যান্টিবডির আমরা যদি দেখি, দেখতে পাচ্ছেন অ্যান্টিবডির এই এই অংশটা হচ্ছে যে পরিবর্তনশীল অঞ্চল, এই অংশটা কি পরিবর্তনশীল অঞ্চল, আর নিচের এটা হচ্ছে যে স্থায়ী অঞ্চল। দেখতে পাচ্ছেন? তো এই স্থায়ী অঞ্চলটার ভিত্তিতে আমরা অ্যান্টিবডিকে ভাগ করতেছি 5 ভাগে। আর এই পরিবর্তনশীল অঞ্চলের ভিত্তিতে অ্যান্টিবডি অসংখ্য ভাগ হইতে পারে, যেমন করোনার বিরুদ্ধে এক ধরনের অ্যান্টিবডি, এরপরে যাচ্ছে যে পক্সের বিরুদ্ধে এক ধরনের অ্যান্টিবডি, টাইফয়েডের বিরুদ্ধে এক ধরনের অ্যান্টিবডি, হেপাটাইটিস বিরুদ্ধে এক ধরনের অ্যান্টিবডি। কিন্তু সব অ্যান্টিবডির ক্ষেত্রে আপনারা যদি চেক করেন দেখবেন পরীক্ষার মধ্যে কি থাকে, বলবে যে আইজিজি আছে কিনা। অর্থাৎ নিচের অংশটা আইজিজি, কিন্তু উপরের অংশটা করোনার জন্য এক ধরনের, হেপাটাইটিস বির জন্য এক ধরনের, এক একটার জন্য এক এক ধরনের। কথা বোঝা গেছে? বুঝলে বলেন। এখন এই নিচের অংশটা অর্থাৎ স্থায়ী অঞ্চলের ভিত্তিতে আমরা 5 ভাগে ভাগ করতেছি, আর ওইটার অঞ্চলের ভিত্তিতে অসংখ্য হইতে পারে। কত আছে দেখেন, 100 মিলিয়নের মতো হতে পারে।
এখন কবজ অঞ্চল দেখেন, এখানে অ্যান্টিবডির প্রকারভেদ, এখানে ট্রিপল স্টার দেন, এটা মেডিকেলে আসছিল, সব পড়তে হবে। এখানে ইচ এন্ড এভরি ওয়ার্ড দেওয়া আছে, দেখেন ইচ এন্ড এভরি ওয়ার্ড। উপরে লিখে রাখেন গ্যামেট, অ্যান্টিবডির প্রকারভেদে গ্যামেট লিখে রাখেন। যে যে পয়েন্টগুলো আপনারা আবার বলছেন এগুলো আগে একটু লিখে রাখেন, যদি আমি টাইম পাই আমি বলে দিব। ঠিক আছে, গ্যামেট লিখছেন, GAMED উপরে লিখে রাখেন গ্যামেট, এখানে লেখেন যে গ্যামেট। গ্যামেট মানে কি? জিতে হচ্ছে যে ইমিউনোগ্লোবুলিন জি, এ তে ইমিউনোগ্লোবুলিন এম তে ইমিউনোগ্লোবুলিন এম, আই অর্থাৎ IgM, IgE, IgD। এগুলোর ক্ষেত্রে এবার লিখেন, এখানে দেখেন কোত্থেকে পাওয়া যাচ্ছে, রক্তের মধ্যে 75% হচ্ছে যে IgG, কোথায় থাকে, রক্ত লসিকা অন্তর যা আছে সব দেখান। এখন আমাকে বলেন যে একমাত্র IgG, একমাত্র অ্যান্টিবডি যা গর্ভাবস্থা অমরা অতিক্রম করে মায়ের অর্জিত প্রতিরক্ষা ভ্রূণদেহে বাহিত করে, এটা কোন ধরনের প্রতিরক্ষা আমাকে একটু বলেন। আমি প্রতিরক্ষা কিন্তু পড়াইছি। অক্রিয়, অক্রিয়র কি প্রাকৃতিক না কৃত্রিম? প্রাকৃতিক না কৃত্রিম? অবশ্যই কৃত্রিম, খুব ভালো পারছেন। এখন ইমিউনোগ্লোবুলিন এর ক্ষেত্রে একই জিনিস, 15% থাকে, মাতৃদুগ্ধের মাধ্যমে যায়। কোথায় কোথায় পাওয়া যায়, যে সব জায়গায় ক্ষরণ হয়, কোথায়, পরিপাক প্রতি পরিপাকে ক্ষরণ হয়, জননে ক্ষরণ হয়, শ্বসনে ক্ষরণ হয়, ওইগুলা। এরপর দেখেন, আহ এটাও মেডিকেল প্রশ্নে আসছিল, এটা ভালো করে দাগান, ইমিউনোগ্লোবুলিন এম, এম এর ক্ষেত্রে একই জিনিসগুলোই দাগান। 5 থেকে 10% আছে এবিও ব্লাড গ্রুপের মধ্যে, ভালো করে দাগান, এবিও ব্লাড গ্রুপের মধ্যে পাওয়া যায়। আর কাজ কি, কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে, এম এবং জি একসাথে পাওয়া যায়। IgD এটা 1%-এরও কম থাকে, বি কোষের সাথে কাজ করবে। হ্যাঁ, প্রাকৃতিক। এখন আসেন IgE, এই যে অ্যালার্জিক ঘটনাটা ঘটে, এরাই বেসোফিল এবং মাস্ট কোষের সাথে মিলে আমাদের অ্যালার্জিক ঘটনা ঘটায়, IgE। এর জন্য অ্যালার্জিক যাদের সমস্যা হয় তাদের ক্ষেত্রে আমরা IgE পরীক্ষা দিতে পারি, পরীক্ষা দিই। 0.01%, পার্সেন্টেজটা দাগান, কার সাথে কাজ করে, কোথায় কি কাজ করে। অ্যান্টিবডির কার্যপদ্ধতি যা যা আছে এর বাইরে কিছুই লাগবে না, হেডলাইন গুলো ভালো করে পড়বেন, যেখানে যেখানে স্টার আছে স্টার গুলো দাগান। স্টার গুলো দাগাইছেন? দেখেন এখন সংক্রমণের বিস্তার প্রতিরোধ, এখানে ট্রিপল স্টার আছে, ট্রিপল স্টারটা দাগান। IgE-টা ভালো করে দাগ দিয়ে রাখেন। অ্যান্টিজেন অ্যান্টিবডির প্রকারভেদ ডাবল স্টার দিয়ে এটা দাগ দিয়ে রাখেন। এরপর আসেন প্রতিরক্ষায় টিকার ভূমিকা। আহ, টিকার ভূমিকাটা আপনারা ট্রিপল স্টার দিয়ে রাখেন। এখন এই টিকার যে কি, জিএম কমপ্লিমেন্ট কি, IgG এবং IgM কমপ্লিমেন্ট সিস্টেম কি করে, এটা কি বলছেন আপনি একটু ক্লিয়ার করে বলেন। এবার দেখেন টিকার প্রকারভেদ গুলো কি আপনারা অনুসারে পড়ছেন, ছন্দ আকারে পড়ছেন কিনা আমাকে বলেন, না হলে ছন্দগুলো বলে দিব। ছন্দগুলো পড়ছে, ছন্দগুলো পড়ছেন? তাহলে ছন্দগুলো লিখেন। নিষ্ক্রিয়, নিষ্ক্রিয়তে লিখেন হ্যারি পটার ইন কলেরা, তাড়াতাড়ি, হ্যারি পটার ইন কলেরা, হ্যারি পটার ইন কলেরা লিখছেন? তাহলে হ্যারি পটার ইন কলেরা মানে কি, হ্যাতে হেপাটাইটিস, পতে পোলিও, হ্যারি পটার, ইতে ইনফ্লুয়েঞ্জা, কতে কলেরা, আর রতে র্যাবিস। দিছেন হ্যারি পটার ইন কলেরা? হ্যারি পটার ইন কলেরা। এরপরে আসেন শক্তি হ্রাস, লিখেন বাজার থেকে একটা মাম পানি কিনছেন, ঠিক আছে, মাম পানি কেনার পরে আপনার কি হয়েছে, আপনার টাইফয়েড হয়েছে। তাহলে লিখে রাখেন মাম পানি খেয়ে টাইফয়েড আক্রান্ত, মাম পানি খেয়ে টাইফয়েড আক্রান্ত, যে যেভাবে ছন্দ মিলাতে পারেন, আমি আমারটা বলছি জাস্ট। মাম পানি খেয়ে টাইফয়েড আক্রান্ত, মাতে হচ্ছে যে মামস, মতে মিজেলস, পাতে পানি বসন্ত, টাতে টাইফয়েড। বাংলায় লিখেন। লিখছেন? সবাই লিখছেন? মাম পানি খেয়ে টাইফয়েড আক্রান্ত লিখছেন? লিখলে ওকে বলেন। এখন আসেন টক্সয়েড, টক্সয়েডে লিখেন ঢাকা টাউন, ইংলিশে লেখেন, ইংলিশে লেখেন ঢাকা টাউন, ইংলিশে লেখেন ঢাকা টাউন, লিখছেন? ডিপথেরিয়া টিটেনাস, ঢাকা টাউন। সাব ইউনিট, আমরা সাব মানে কি জানেন, সাব মানে হচ্ছে যে কম, ছোট। তো মেডিকেলে আমরা ব্লাড প্রেশারকে সংক্ষেপে কি বলি জানেন, বিপি। তো লিখে রাখেন বিপি, বিপি মানে কি, হেপাটাইটিস বি ভাইরাস এবং হচ্ছে যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, প্যাপিলোমা ভাইরাস। আর উপরে সবগুলা বাদ দিলে যেটা থাকবে সেটা কনজুগেট।
ভ্যাকসিনেশন, রোগের চিকিৎসায় ভ্যাকসিনের ব্যবহার, এটাকে ভ্যাকসিনোথেরাপি বলে। আর এই এটাকে ট্রিপল স্টার দেন, ডক্টর এডওয়ার্ড জেনারের এটাকে ট্রিপল স্টার দেন। দিছেন ডক্টর এডওয়ার্ড জেনারের ট্রিপল স্টার, সবটা পড়বেন যা যা দাগানো আছে। এরপর দেখেন 7টা পয়েন্ট আছে, 7টা পয়েন্ট সব পড়বেন। এর মধ্যে 3 এবং 6 নং পয়েন্ট ভালো করে স্টার্ট দেন। 3 এবং 6 নং পয়েন্ট। 3 নং পয়েন্ট কি কি দুইভাবে অ্যান্টিবডি উৎপন্ন হতে পারে, একটা হচ্ছে সক্রিয়, সক্রিয় মানে কি অসুস্থ হলে, আর ভ্যাকসিন নিলে হচ্ছে যে কৃত্রিম। বুঝা গেছে? আমাদের চ্যাপ্টার তো আরেকটা আছে, সেজন্য আমাদের একটু 6 নাম্বার, কিছু ভ্যাকসিন রয়েছে যা মিশ্র ভ্যাকসিন। কি কি আছে? এমএমআর, কনজুগেটের ছন্দ বলি নাই। কনজুগেট হচ্ছে যে উপরের সবগুলা বাদ দিলে যেটা থাকবে সেটা কনজুগেট। মনে রাখবেন যে ইউজুয়ালি আমরা অপশনগুলো ওই বই থেকেই দিই, ঠিক আছে? এখন আপনাকে যদি অতিরিক্ত আর একটার জন্য কি ছন্দ দিব? ভ্যাকসিনের গুরুত্ব এখানে দেখেন, ভ্যাকসিন সুষ্ঠুভাবে কাজ করে এখানে কত প্রতি বছর 300 মিলিয়ন লোকের জীবন রক্ষা করে। আরেকটা মনে রাখেন যে সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন কিছু ভ্যাকসিন আছে। তো এখন দেখেন হেপাটাইটিস বির যে ভ্যাকসিন, এটা হচ্ছে যে সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন। বুঝা গেছে? আরেকটা থার্ড জেনারেশন ভ্যাকসিন আছে, মনে রাখেন থার্ড জেনারেশন ভ্যাকসিন কোনটা? ডিএনএ ভ্যাকসিন। ডিএনএ ভ্যাকসিন, ডিএনএ থেকে যে ভ্যাকসিন তৈরি করা হচ্ছে সেটাকে আমরা বলছি যে থার্ড জেনারেশন। এটা আমাদের সিস্টেম আছে। যদি আমরা পুরো জীবাণুটা থেকে যদি ভ্যাকসিন তৈরি করি সেটাকে আমরা বলি ফার্স্ট জেনারেশন। যদি সাব ইউনিট থেকে অথবা কনজুগেট থেকে যদি করি এটাকে আমরা বলতেছি সেকেন্ড জেনারেশন। এবং আমরা যদি তার ডিএনএ থেকে করি তাহলে এটাকে আমরা বলবো থার্ড জেনারেশন। আমার গলায় কেমন জানি নোয়াখালী, চাঁদপুর, কুমিল্লার আশেপাশের ঘন্ট লিখছে না? আপনাদের কি নোয়াখালী ভাষায় কণ্ঠকে গন্ঠ বলে? সেকেন্ড জেনারেশন হবে যে হেপাটাইটিস বি। আচ্ছা, আমার বাড়ি বলবো, আমার বাড়ি নিয়ে আপনাদের এত ইয়ে লাগছে কেন? ঠিক আছে, আমরা এরপরের অধ্যায়টা যাব। এখানে যা আছে দাগানো ওইগুলোই চলবে। আচ্ছা, ফার্স্ট জেনারেশন চাই না, আপনারা কি করবেন? আমি বলছি যে ফার্স্ট জেনারেশন হচ্ছে যে সেগুলো যেগুলো হচ্ছে যে সরাসরি অণুজীব থেকে তৈরি করবে। তো আমরা সরাসরি অণুজীব থেকে তৈরি করছি কোনগুলো? একটা হচ্ছে যে নিষ্ক্রিয়টা, আরেকটা হচ্ছে যে আহ আরেকটা হচ্ছে যে যেটাকে মৃত, দুটো। ঠিক আছে, এখন আমরা পরের অধ্যায়ে যাব। আচ্ছা, সাউন্ড প্রবলেম না, ঠিক আছে, আমি নিজেই সাউন্ড অফ করছি। কারণ হচ্ছে যে আমি আপনাদের নেক্সট অধ্যায়ে যাব আপনাদের জন্ম বৃত্তান্ত সম্পর্কে জানানোর জন্য। ঠিক আছে, আহ আপনাদের প্রিয় চ্যাপ্টার অর্থাৎ মানব জীবনের ধারাবাহিকতা শেষ হয়ে গেছে। এরপরে চ্যাপ্টারটা আপনারা জানেন যে আপনাদের প্রিয় চ্যাপ্টার, গোপনে পড়ার চ্যাপ্টার।
মেডিকেলে মানে আপনার যখনই আপনি বইটা হাতে পাইছেন আর এই চ্যাপ্টারটা দেখছেন, মানে মন উস্কো খুস্কো শুরু করছে যে এই চ্যাপ্টার না পড়লে যেন লাইফ শেষ। অতঃপর আপনি এই চ্যাপ্টার ভালো করে পড়ছেন, এবং এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেটা সাউন্ড করে পড়তে পারেন না, তাহলে এটা সাউন্ড করে পড়াটাও সমস্যা। তা আসেন আমরা এই চ্যাপ্টারটার বিষয়ে আসি, কি কারণে আপনাদের এত সমস্যা এই চ্যাপ্টারটা নিয়ে? আপনাদের স্যাররাও আপনাদেরকে ভালো করে পড়ায় না। হ্যাঁ, আমি আছি। আমি যাইনি কোথাও। আপনাদের আপনাদের একটু কৌতূহল আর কি চ্যাপ্টার নিয়ে। এখন আপনার কৌতূহল কাটছে তো? কৌতূহল কাটলে এখন আমরা পড়ানো শুরু করে দিই। তাহলে আপনাদের প্রিয় চ্যাপ্টার, প্রিয় জিনিস মানুষ গোপন রাখে, এটা একটা বড় বিষয় আর কি। তো এখন দেখেন, প্রথম যে লাইনটা আছে এটা সবাই এমনিতে দাগাই রাখছেন না? প্রথম লাইনটা দাগান। কি সেকেন্ডের কথা বলছেন ভালো করে বুঝাই দিতে? হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, আসছে বলেই তো আমরা পড়াবো। তবে আগেরটা থেকে একটু কম ইম্পর্টেন্ট। আসেন এখন পুরুষদের ক্ষেত্রে আমরা যদি দেখি, আহ নর্মালি যা যা দাগানো আছে তাতেই, এখানে আর নতুন করে দাগানোর কিছুই নেই। আমরা দেখি শুক্রাশয়, এখানে আপনি উপরে লিখে রাখেন যে আহ, আহ, পুরুষ প্রজনন তন্ত্র, এখানে উপরে কলম দিয়ে লিখে রাখেন। কলম দিয়ে কি লিখবেন, লিখে রাখেন হচ্ছে যে এটার কি কি লাগবে। একটা হচ্ছে যে কাজ, তারপরে হচ্ছে যে দৈর্ঘ্য, এই তারপর হচ্ছে আপনার ওজন। এই তিনটে জিনিস এখানে লাগবে, বা যে কোনো ধরনের দৈর্ঘ্য টর্ঘ্য যা আছে। আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, এরপর আসেন, এখানে যা যা আছে তাতেই দাগাবেন। এরপর দেখেন শুক্রাণু মাতৃকোষ শুক্রাণু উৎপন্ন করে এবং টেস্টোস্টেরন ক্ষরণ করে, এটা ভালো করে দাগান। এপিডিডাইমিস, এপিডিডাইমিসটা ইম্পর্টেন্ট একটু। এপিডিডাইমিসের এখন দেখা যাচ্ছে? আপনার বলেন তো, একটা দেখা যাচ্ছে কিনা? আমার ফুল স্ক্রিন দিলে একটু সমস্যা হচ্ছে। দেখা যাচ্ছে এখন? দেখা যাচ্ছে? আচ্ছা, দেখা গেলেই তো চলবে। তো এখন আসেন এপিডিডাইমিস। এপিডিডাইমিসের ক্ষেত্রে দৈর্ঘ্যটা দাগান, এবং হচ্ছে যে একশন কাজের মধ্যে দেখেন যে শুক্রাণুর নিষেক ক্ষমতা বাড়ায়, এটা গুরুত্বপূর্ণ। ভাঁজ ডিফারেন্সের যা যা আছে তাতাই দাগান, আর দৈর্ঘ্যটা একটু দাগান। আমার এখানে দৈর্ঘ্যটা একটু লাগবে, আমি দৈর্ঘ্য বাদ দিতে চাচ্ছি না। এটার কাজ খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু কথা হচ্ছে আমাদের কাজ পড়তে হবে। আমরা যেহেতু রিভিউ ক্লাসে কাজ নিয়ে খুব একটা মাথা ঘামাবো না। সেমিনাল ভেসিকল, এটাকে ট্রিপল স্টার দেন, এখান থেকে যদি কোশ্চেন আসে সেমিনাল ভেসিকলের কাজ আসবে। হ্যাঁ, এখন সেমিনাল ভেসিকল দাগাইছেন? সেমিনাল ভেসিকল থেকে কোশ্চেন আসবে, আশা করা যায় ইনশাল্লাহ। 15 সালে আসছিল। এরপর হচ্ছে ইসেকুলিটির বা ক্ষেপণ নালী, এটার ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থটা দাগান, এটার কাজ খুব একটা ইম্পর্টেন্ট না। ইউরেথ্রা, ইউরেথ্রা দৈর্ঘ্যটা দাগান, মেল ইউরেথ্রার দৈর্ঘ্য। আর হচ্ছে আমরা দেখি বহির্যৌনাঙ্গের ক্ষেত্রে দুই রকম, এটা মেডিকেল কোশ্চেনে আসছিল, এটাকে আপনারা পড়তে হবে স্টার চিহ্ন। এখন কি আসছিল দেখেন, দেহের তাপমাত্রা থেকে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম আছে, এটা লিখে রাখেন। এখানে এটাই গুরুত্বপূর্ণ। কাজ, কাজ কি আর এটা কয় ধরনের পেশি স্তর থাকে? দেখেন 5 ধরনের পেশি স্তর থাকে। কাজ দাগাইছেন? এরপর দেখেন পরের পয়েন্টটা যা যা আছে সেম জিনিস, দুইটাই ইরেকটাইল টিস্যুর কথা বলা আছে। দেখেন শিশ্নদেহে 2 ধরনের ইরেকটাইল টিস্যুতে গঠিত, একটা হচ্ছে কর্পোরা ক্যাভার্নোসা, কর্পোরা স্পঞ্জিওসা, ওগুলো একটু দাগান। জনন গ্রন্থি,
দুইটা জনন গ্রন্থি আছে, জনন গ্রন্থি দুইটা হলেও নাম কিন্তু তিনটা আছে, এই জন্য এখান থেকে অপশন করা খুবই সহজ। তিনটা নাম আছে দেখেন। হ্যাঁ, আমরা দাগানোগুলো আমরা জাস্ট আপনাদেরকে রিভিউ করবো যে কোন জিনিসগুলো একটু দরকার। এরপর দেখেন এখানে মেডিকেল এখানে আসছিল, এটা ট্রিপল স্টার্ট দেন। পুরুষের প্রজনন হরমোন কি কি আছে, কোনটা কোত্থেকে ক্ষরণ হয়, এবং নাম কি। ঠিক আছে, নাম এবং কাজ, ক্ষরণ কোত্থেকে হচ্ছে। স্ত্রী প্রজনন ক্ষেত্রে সেম, যা যা দাগানো আছে তা তাই। এখানে দেখেন একটা কোশ্চেন যে জরায়ুর গর্ভাবস্থায় 20 গুণ বৃদ্ধি পায়। ট্রিপল স্টার আউট অফ ট্রিপল স্টার, ঠিক আছে। এখানে ট্রিপল স্টার গুলো, এখানে এটারও ট্রিপল স্টার দেন জরায়ুর অংশটাকে, এবং এটা বৃদ্ধি পাইছে 20 গুণ। কাজ মনে থাকবে, ধীরে ধীরে মনে থাকবে। মনে রাখার জন্য যেটা করবেন সেটা হচ্ছে যে রিভিশন, রিভিশন ছাড়া কোনো উপায় নেই। এরপর আসেন দেখেন 4 নং এ, যোনির প্রাচীরে রুগী থাকে, বলেন রুগী আর কোথায় কোথায় আছে, রুগী আর কোথায় আছে। আরে রুগী কি হসপিটালে থাকে না? কে বলছে এটা হসপিটালের কাহিনী? বানান দেখে নেন, এটাই বাংলা রুগী না। এখন দেখেন 5 নং এ, এর মধ্যে দেখেন ভালবা, অর্থাৎ ভালবা কাকে বলে একটু মনে রাখবেন। লেভিয়া মেজরা, লেভিয়া মাইনরা, বার্থলিনের গ্ল্যান্ড, এটা পরীক্ষায় আসছিল, এটাকে দাগান। মেডিকেল আসছিল, তাহলে এখান দিয়ে একটু ট্রিপল স্টার দিয়ে রাখেন যেহেতু মেডিকেল আসছে। স্ত্রী প্রজনন তন্ত্রের হরমোন, হরমোনগুলো একই কথা, হরমোনগুলো লাগবে। আসেন 5 নং হরমোনটা দেখেন, হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন, এটা কখন পাওয়া যায়? গর্ভাবস্থায় পাওয়া যায়, তাহলে এটাকে বলা হয় হরমোন অফ প্রেগন্যান্সি। এরপর আসেন প্রজননের বিভিন্ন পর্যায় দশা, এখান থেকে দাগানোর দরকার নেই, কারণ এখান থেকে হেডলাইনগুলো মনে রাখতে পারেন যে প্রজননের বিভিন্ন পর্যায় এবং দশা কি কি আছে। আসেন বয়সন্ধিকালীন বা বয়প্রাপ্তি, আপনাদের একেবারে প্রিয় জিনিস। এই চ্যাপ্টার বের করলে সবার আগে এখানেই আসছেন সবাই। ছেলেদের ক্ষেত্রে কত? 13 থেকে 15 বছর, মেয়েদের ক্ষেত্রে 11 থেকে 13 বছর। আর এটাকে কি বলা হয়? টেনার স্টেজ, দাগান এটা। সাউন্ড শোনা যাচ্ছে না? এখন আসেন বয়ঃসন্ধিতে হরমোনের ভূমিকা। হরমোনের ভূমিকাগুলো যা যা আছে দাগান, এগুলো পড়বেন এখানে, এর বাইরে কিছু লাগবে না। আসেন এখানে বয়ঃসন্ধিকালীন পরিবর্তন, পরিবর্তনগুলো আপনারা এমনিই পারবেন, ঠিক আছে, নিজের দিকে খেয়াল করলেই পারবেন, সমস্যা নেই। এখন হচ্ছে পরিবর্তনগুলো আমাদের খুব একটা দরকার নেই, রিডিং পড়বেন, লিখে রাখেন রিডিং। কার 13 ইয়ারের আগে হতে পারে কিনা? হতে পারে, 13 ইয়ারের আগে হতে পারে মেয়েদের ক্ষেত্রে। আমি আসলে স্যারদের মতো করছি না আপনাদের, আমার টাইম লিমিট আছে আর আধা ঘন্টা, যেহেতু আধা ঘন্টা টাইম আছে আমাদের, আর এটা খুব একটা ইম্পর্টেন্ট না যে পয়েন্টগুলো, সেগুলো আমরা তাড়াতাড়ি যাচ্ছি। এখন আসেন রজচক্র। রজচক্র কি? এটা হচ্ছে যে এখানে যে সংজ্ঞাটা আছে, সংজ্ঞাটা জাস্ট দাগান। এটার গড়টা আমাদের মনে রাখতে হবে, গড়টা কি। ফলিকল কি, ফলিকল আমরা বুঝাবো। আসেন এখানে হচ্ছে 28 দিন, রেঞ্জ কত? 24 থেকে 32 দিন। আর মেনার্কি কাকে বলে? রজচক্র শুরু হওয়ার প্রক্রিয়াটাকে কি বলা হয়? মেনার্কি। ঠিক আছে, রজচক্রটা বুঝাই দিব, সমস্যা নেই। এখন আসেন রজচক্রের পরে, রজচক্র স্টপ হওয়ার যে প্রক্রিয়াটা সেটাকে বলা হয় মেনোপজ। হরমোন অফ প্রেগন্যান্সি কোনটা? হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন, হিউম্যানিক কোরিয়নিক গোনাডোট্রপিন। এরপর আসেন রজচক্রের ক্ষেত্রে, এখানে যেটা আছে রজচক্রের প্রক্রিয়া, প্রক্রিয়াতে দেখেন এখানে যা যা দাগানো আছে এগুলো। এখন আসেন আমরা দেখি রজচক্র দুই ধরনের, এক কথায় মনে রাখেন রজচক্র কয় ধরনের? দুই ধরনের। আমরা এখন একটু বোঝানোর ক্ষেত্রে আসি। এখন সবাই দেখতে পাচ্ছেন তো? আমাকে একটু বলেন।
রজচক্র দুই ধরনের, একটা হচ্ছে মনে রাখেন মেল ফিমেলদের দুটো অর্গান আমরা চিন্তা করি, একটা হচ্ছে যে ডিম্বাশয়, আর একটা হচ্ছে যে জরায়ু। তো জরায়ুতে যে পরিবর্তনটা হচ্ছে বাচ্চা ধারণের জন্য মান্থলি, প্রত্যেক মাসে, এটা রজচক্রের যে অংশটা জরায়ুর এখানে, এটাকে আমরা বলছি যে জরায়ু চক্র। আর ডিম্বাশয় যেটা করতেছে এটাকে আমরা বলি ওভারিয়ান সাইকেল বা ডিম্বাশয় চক্র। তো ডিম্বাশয় চক্রের মধ্যে আমরা দেখেন তিনটা ভাগ করতেছি। একটা হচ্ছে যে ফলিকুলার ফেজ বা ফলিকুলার পর্যায়। ফলিকুলার পর্যায়টা হচ্ছে কি, আপনারা ফলিকল স্টিমুলেটিং হরমোনের নাম শুনছেন? ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন এখানে কাজ করে, এই জন্য এটাকে আমরা বলছি ফলিকুলার ফেজ। এরপর হচ্ছে যে ফলিকুলার ফেজের পরে লুটিনাইজিং হরমোনের কারণে এখানে ডিম্বাণুটা ডিম্বাশয় থেকে বের হয়ে ফ্যালোপিয়ান টিউবে আসবে, এটাকে আমরা বলতেছি ডিম্বপাত পর্যায়। তারপর হচ্ছে লুটিয়াল পর্যায়। লুটিয়াল পর্যায় মানে কি, লুটিনাইজিং হরমোনের কারণে পরবর্তীতে যে ঘটনাটা ঘটবে সেটাকে আমরা বলতেছি লুটিয়াল পর্যায়। কথা বোঝা গেছে? এরপর আসেন রজচক্র। রজচক্রের ক্ষেত্রে রজচক্রকে আমরা তিন ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে রজস্রাবীয় চক্র, রজস্রাবীয় পর্যায়, অর্থাৎ যখন দেখা যাচ্ছে যে ব্লিডিংটা হচ্ছে, ব্লিডিংটা হওয়ার পরে যে কন্ডিশনটা, এটাকে আমরা বলছি বৃদ্ধি পর্যায়। আর লাস্টেরটাকে আমরা বলতেছি ক্ষরণ, মানে হচ্ছে যে যখন প্রোজেস্টেরনের কাজ করবে। এখন আসেন আমরা একটু জিনিসটা দেখি। একেবারে শুরুতে খেয়াল করেন, পিটুইটারি যে গ্রন্থি আছে, পিটুইটারি গ্রন্থি, কথা শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? একেবারে যখন একটা মেয়ের যখন রজচক্র শুরু হয়, যখন মেনার্কি, আমরা রজচক্র শুরু হওয়ার প্রক্রিয়াটাকে কি বলি? মেনার্কি। তখন তার পিটুইটারি গ্রন্থি থেকে দুইটা হরমোন আসে, আমরা সেগুলোকে বলি অ্যান্টেরিয়র পিটুইটারি বা অগ্র পিটুইটারি থেকে। কি কি আসে? সে দুটার নাম হচ্ছে, একটার নাম হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর একটা হচ্ছে যে লুটিনাইজিং হরমোন। ক্লিয়ার? একটু ওয়েট। আচ্ছা, শব্দ শোনা যাচ্ছে না, কারণ হচ্ছে যে আমি শব্দটা বন্ধ করে দিছিলাম। এখন আসেন, তাহলে আমরা যদি দেখি যখন রজচক্র যখন বয়ঃসন্ধিকালটা আসে, তখন সবার আগে পিটুইটারি গ্রন্থি থেকে দুইটা হরমোন আসবে। একটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর একটা হচ্ছে যে লুটিনাইজিং হরমোন। তো ফলিকল কি? ফলিকল হচ্ছে যে ডিম্বাণুর মধ্যে, ডিম্বাশয়ের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু জিনিস থাকে, যেগুলো দিয়ে ডিম্বাশয়টা গঠন হচ্ছে। ডিম্বাশয়ের ভেতরে কোষের থেকে একটু বড় ধরেন, এই জিনিসটাকে আমরা বলছি ফলিকল। তো এই ফলিকল স্টিমুলেটিং হরমোনটা যাইয়া এই ফলিকলগুলোর উপরে অ্যাকশন নেবে, অর্থাৎ ফলিকলগুলোর উপর কাজ করবে। ফলিকলগুলোর উপর কাজ করার উদ্দেশ্য হচ্ছে যে আসলে ডিম্বাণুটাকে তৈরি করার একটা প্রক্রিয়া তৈরি করা। তো ফলিকলগুলোর উপর যখন সে কাজ করবে, আস্তে আস্তে ডিম্বাণুটা বিভিন্ন প্রক্রিয়া পার হয়ে সেকেন্ডারি ওসাইট হিসেবে আসবে। একটা জিনিস মনে রাখবেন যে একটা মেয়ের ক্ষেত্রে প্রাইমারি ওসাইট পর্যন্ত যে ঘটনাটা, এটা তার জন্মের আগে হয়ে যায়। অর্থাৎ প্রাইমারি ওসাইট পর্যন্ত অবস্থাটা তার জন্মের আগে হয়ে যাবে, হয়ে এটা স্টপ হয়ে থাকবে। ঠিক আছে? এখন প্রাইমারি ওসাইট পর্যন্ত এটা স্টপ হয়ে থাকবে। এরপর যখন তার এই বয়ঃসন্ধিকালে আসবে, তখন থেকে তার এই প্রাইমারি ওসাইট গুলো থেকে আস্তে আস্তে ম্যাচিউর হবে, ম্যাচিউর হয়ে সেকেন্ডারি ওসাইট হবে। তো এখন এই সেকেন্ডারি ওসাইট হওয়ার জন্য, যে ম্যাচিউর তৈরি করার জন্য ফলিকলের উপর কাজ করতে হয়, সেটা ফলিকল স্টিমুলেটিং হরমোনে কাজ করবে। করার পরে প্রাইমারি ওসাইটটা কি হবে? সেকেন্ডারি ওসাইট। সেকেন্ডারি ওসাইট হওয়ার পরে সে কিন্তু লুটিনাইজিং হরমোন আসবে। লুটিনাইজিং হরমোন আসলে লুটিনাইজিং হরমোনের প্রভাবে
লুটিনাইজিং সার্জ হয়। আপনারা জানেন যে লুটিনাইজিং হরমোনটা হঠাৎ 12তম দিনে খুব বেড়ে যায়। যেহেতু 12তম দিনে লুটিনাইজিং হরমোনটা বেড়ে যাচ্ছে, লুটিনাইজিং হরমোন বাড়ার সাথে সাথে কি হচ্ছে, ডিম্বাণুটা অর্থাৎ ডিম্বাণুকে, ডিম্বপাত বলতে কিন্তু আমরা যদিও ডিম্বপাত বুঝছি, কিন্তু আসলে ডিম্বাণু বের হয় না। বের হয় কি, মূলত বের হয় হচ্ছে যে সেকেন্ডারি ওসাইট। তাহলে কি হচ্ছে তখন, এই সেকেন্ডারি ওসাইটটা ডিম্বাণুর যে গ্রাফিয়ান ফলিকল আছে, অর্থাৎ গ্রাফিয়ান ফলিকল আমরা যে চিত্র থাকতে দেখাইতে পারতাম, তো গ্রাফিয়ান ফলিকল থেকে এটা বের হয়ে কোথায় চলে আসবে, ফেলোপিয়ান টিউবে আসবে। আমরা যদি আপনাদেরকে ভিডিও দেখাই, এখানে দেখেন, এখানে সবার আগে চিত্রটা দেখতে পাচ্ছেন সবাই, এটা ধরেন, এটা এটা একটা ফলিকল, ঠিক আছে, দেখতে পাচ্ছেন? এখন চিত্রের দিকে দেখেন, ফলিকল স্টিমুলেটিং হরমোন এফএসএইচ, এটা আসলো, সরি, এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন সেগুলোর উপর কাজ করলো, কাজ করে কি হচ্ছে, এটা আস্তে আস্তে ফলিকলটা বড় হচ্ছে। ফলিকলটা বড় হয়ে কি হচ্ছে, প্রাইমারি ওসাইট থেকে সেকেন্ডারি, আর প্রাইমারি ওসাইট পর্যন্ত যে সেলগুলো তৈরি হচ্ছে, এগুলা মেয়েদের জন্মের আগে তৈরি হচ্ছে। এই ফলিকল, এই জিনিসটা দেখতে পাচ্ছেন না, এটাই ফলিকল, কোষ, ধরেন এক ধরনের কোষ। তো এই ফলিকল গুলো থেকে পরবর্তীতে কি হচ্ছে, প্রাইমারি ফলিকল গুলো থেকে সেকেন্ডারি ফলিকল তৈরি হচ্ছে, অর্থাৎ সেকেন্ডারি ওসাইট। এই সেকেন্ডারি ওসাইটটা তৈরি হওয়ার পরে ফলিকল স্টিমুলেটিং হরমোনের কাজ মোটামুটি শেষ। তখন কি হয় যে, ওই যে পিটুইটারি গ্রন্থি থেকে যে লুটিনাইজিং হরমোনটা আসছে এলএইচ, এলএইচ এসে কি করতেছে, এই সেকেন্ডারি, অর্থাৎ এটাকে আমরা গ্রাফিয়ান ফলিকল বলতেছি, এই গ্রাফিয়ান ফলিকলের উপর সে কাজ করবে। গ্রাফিয়ান ফলিকলের উপর কাজ করার ফলে কি হচ্ছে, গ্রাফিয়ান ফলিকল থেকে এই সেকেন্ডারি ওসাইট যেটা দেখতে পাচ্ছেন, এই সেকেন্ডারি ওসাইটটা বের হয়ে, ডিম্বাশয় থেকে বের হয়ে কোথায় চলে আসছে, ফেলোপিয়ান টিউবে। কথা বোঝা গেছে? এখান থেকে কোশ্চেন আসবে না, এখান থেকে আপনাদের একজন বলছে বুঝাই দেওয়ার জন্য, সেটা বুঝাই দিচ্ছি। এই এই জিনিসটা এতক্ষণ পর্যন্ত যতটুকু ঘটছে, এই যে ডিম্বাশয় থেকে যে ডিম্বাণুটা বের হলো, বের হয়ে কোথায়, ফেলোপিয়ান টিউবে গেছে। ফেলোপিয়ান টিউবে যাওয়ার পর দেখেন এই যে গ্রাফিয়ান ফলিকলের বাকি যে জিনিসগুলো আছে, এগুলো এখানে রয়ে গেছে। এই এই জিনিসটা পরবর্তীতে কর্পাস লুটিয়াম গঠন করবে। কথা বোঝা গেছে? কি গঠন করবে? কর্পাস লুটিয়াম। আচ্ছা, আমি বাদ দিয়ে দিচ্ছি। কর্পাস লুটিয়াম গঠন করার পরে এখন দেখেন পরবর্তী ঘটনা, এই এতটুকু যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে আমাদের আমরা বলবো যে ডিম্বাণু চক্র, সরি, ডিম্বাশয়ের চক্র। এরপর হচ্ছে রজচক্র, সরি, কি বলে, জরায়ুর চক্র। জরায়ুর চক্রটা কি হবে? জরায়ুর চক্রটা হচ্ছে যে, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখন দেখেন জরায়ুর চক্র হচ্ছে যে, যখনই লুটিনাইজিং সার্চ হয়ে গেল, ডিম্বপাত হয়ে গেল, ডিম্বপাতের আগ পর্যন্ত ইস্ট্রোজেন হরমোনের মাত্রাটা কি থাকে, মোটামুটি থাকে। এখন যখন লুটিনাইজিং হরমোনটা বাড়লো, যখন ইস্ট্রোজেন হরমোনটা কি করতেছে, শুরুতে আমরা রজচক্রের যে শুরুতে আমরা এসে দেখি, এখানে রজচক্রের দেখেন, এখানে এখানে এই যে রজচক্রের যে প্রক্রিয়াটা দেখেন, আমরা ডিম্বাশয়ের চক্রটা বলে দিচ্ছি, এখন আসলে রজচক্রের প্রক্রিয়া। এই রজস্রাব হওয়ার পরে বৃদ্ধিশীল পর্যায়ে, বৃদ্ধিশীল পর্যায়ে কি হবে, ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ হবে। ইস্ট্রোজেন হরমোনটা এসে কি করবে, জরায়ুটাকে বৃদ্ধি করবে আস্তে আস্তে। বৃদ্ধি করার পরে 12তম দিনে গিয়ে যখন ইস্ট্রোজেন, 12তম দিনে গিয়ে যখন ডিম্বপাতটা হলো, ডিম্বপাত হওয়ার পরে আমরা কি জানি, কর্পাস লুটিয়াম গঠন হয়। কর্পাস লুটিয়াম গঠন হওয়ার পরে কর্পাস লুটিয়াম থেকে একটা হরমোন আসবে, প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন এসে কি করবে, এই ক্ষরণশীল প্রক্রিয়াটাকে শুরু করবে, ক্ষরণশীল পর্যায়ে, অর্থাৎ ডিম্বাণুটা, ওই জরায়ুটাকে বাচ্চা ধারণের জন্য আরো ভালোভাবে কাজ করবে। এখন দেখবেন ক্ষরণশীল প্রক্রিয়াটা হয়ে গেল। ক্ষরণশীল প্রক্রিয়া হওয়ার ফলে আমরা জানি যে, যে শুক্রাণুটা বের, যে ডিম্বাণুটা বের হয়েছে, এটা কি ডিম্বাণু আকারে বের হয়েছে না সেকেন্ডারি ওসাইট আকারে বের হয়েছে, সেটা একটু বলেন, তারপর আমি বুঝাই দিচ্ছি। বলেন সবাই। ডিম্বপাত হওয়ার পর এটা কি, এখন এই সেকেন্ডারি ওসাইটটা যতক্ষণ পর্যন্ত না শুক্রাণু না যাবে, ততক্ষণ পর্যন্ত সে ফার্দার বিভাজিত হবে না। ঠিক আছে? তাহলে ফার্দার বিভাজিত যদি না হয়, তাহলে শুক্রাণু যেতে হবে। এখন দেখেন, শুক্রাণু যদি না যায়, তাহলে কি হচ্ছে, শুক্রাণু না গেলে ডিম্বাণুটা নিষ্ক্রান্ত হয়ে যাবে, অর্থাৎ ডিম্বাণুটা সেকেন্ডারি ওসাইটে নিষিক্ত হবে না, অর্থাৎ ডিম্বাণু গঠন হবে না। ডিম্বাণু যদি গঠন না হয়,
তাহলে কি ঘটনা ঘটবে? কর্পাস লুটিয়ামটা নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হবে? কারণ কর্পাস লুটিয়ামকে টিকায় রাখার জন্য দুইটা হরমোন দরকার, হয় লুটিনাইজিং হরমোন লাগবে অথবা হিউম্যান কোরিয়ানিক গোনাডোট্রপিন হরমোন লাগবে। যদি আপনার নিষেক না হয় তাহলে কিন্তু হিউম্যান কোরিয়ানিক গোনাডোট্রপিন হরমোনটা আসবে না, আর লুটিনাইজিং হরমোন তো এমনিই কমে গেছে। তাহলে কি হবে? কর্পাস লুটিয়ামটা ভেঙে যাবে। কর্পাস লুটিয়াম যদি ভেঙে যায় তাহলে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনটা কি হয়ে যাবে? কমে যাবে। দেখেন, ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন যদি কমে যায়, সাথে সাথে কি হবে? ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনটা বেড়ে যাবে, কারণ তারা, এটা একটা নেগেটিভ ফিডব্যাক। যখন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন বেড়ে যাবে, সে ব্রেনে সিগন্যাল পাঠাবে যে ফলিকল আর লুটিনাইজিং কে তোমরা কমাই দাও, ওরা যেন না আসতে পারে। তখন ফলিকল আর লুটিনাইজিং হরমোনটা আসবে না। আবার যখন দেখা যায় যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন কমে যাবে, তখন ফলিকল আর লুটিনাইজিং হরমোনটা পজিটিভ ফিডব্যাক পেয়ে চলে আসবে। এখন আসেন লাস্ট লাস্ট পয়েন্টে বুঝাই দিই। এখন ধরুন ডিম্বাণু নিষিক্ত হলো না, নিষিক্ত না হলে কি হবে? কর্পাস লিউটিয়ামটা ধ্বংস হয়ে যাবে। কর্পাস লিউটিয়াম ধ্বংস হলে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন আসবে না। ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যদি না আসে, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রক্তে কমে গেলে ব্রেন থেকে ফলিকল স্টিমুলেটিং ও লুটিনাইজিং হরমোনটা বের হয়ে এসে আবার নতুন করে একটা চক্র শুরু করবে। আর যদি দেখেন, যখন গর্ভধারণ করে তখন কিন্তু নতুন চক্র শুরু হয় না। কেন হয় না? কারণ হচ্ছে যখন গর্ভধারণ করে তখন নিষেক হওয়ার পরে ট্রফোব্লাস্ট যে তৈরি হয়, ট্রফোব্লাস্ট থেকে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন হরমোনটা ক্ষরণ হয়। শেষ। হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন যদি ক্ষরণ হয় তাহলে কর্পাস লুটিয়ামটা নষ্ট হবে না। কর্পাস লুটিয়াম যদি নষ্ট না হয়, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেল ঠিক থাকবে। ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের লেভেল যদি ঠিক থাকে তাহলে ফলিকলও আসবে না, লুটিনাইজিংও আসবে না, নতুন করে আর কোনো চক্র শুরু হবে না। এটা একটা জটিল বিষয়। বিষয়টা হচ্ছে যে যদি চিত্র দিয়ে দেখাইতে পারতাম তাহলে হইতো। তো এখানে আপনাদের যে যে দাগানো বিষয়গুলো আছে, আপনারা শুধু দাগানো জিনিসগুলো পড়বেন, এর বাইরে কিছু লাগবে না। গর্ভধারণের এখানে আসেন, গর্ভধারণ ঘটে গেলে কি হবে? আচ্ছা, কিছু না বুঝলে কিছু করার নেই, কারণ হচ্ছে এখানে আমার কাছে স্লাইড নাই যে চিত্র দিয়ে বোঝাবো। চিত্র দিয়ে বোঝানোর স্লাইড থাকলে আমরা বুঝাই দিতে পারতাম, কারণ আপনাদেরকে মুখস্থের উপর বোঝানো যাবে না। এখন গর্ভধারণ যদি ঘটে যায় তাহলে দেখেন এখানে কি হচ্ছে, এই পুরো ঘটনাটা এখানে বলা হয়েছে। এই পয়েন্টটাকে দাগান একটু, যা যা বলছে এখন এগুলো দাগান। এখন আসেন জরায়ু চক্র। জরায়ু চক্র টক্র যা আছে দাগানো, এগুলোর বাইরে আর নতুন করে দরকার নেই। রজচক্রের তাৎপর্যটা ওইটাই। এখন গ্যামেট সৃষ্টি। গ্যামেট সৃষ্টিতে আপনাদের এখানে যা যা দাগানো আছে এগুলোই, দাগানোর বাহিরে নতুন করে লাগবে না। যে যেটা বুঝবেন না এটা পরে বললেন। হ্যাঁ, রজচক্র যদি না বুঝেন না, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না, এটা না বুঝলেও চলবে, আপনার মুখস্থ করলেও চলবে। এখন আসেন মানব জীবনের ধারাবাহিকতা। ওইখানে ওইখানে দেখেন যে স্পারমাটোজেনেসিসে আসেন। স্পারমাটোজেনেসিসে আপনাদের এখানে যা যা দাগানো আছে তা তা পড়বেন, তবে স্পারমিওজেনেসিসটার এখানে ট্রিপল স্টার দেন। জরায়ু কি? জরায়ু হচ্ছে যে যেখানে বাচ্চা ধারণ করে, বাচ্চা যেখানে বড় হয়, বুঝা গেছে? এখন আসেন স্পারমিওজেনেসিস। আসছেন স্পারমিওজেনেসিসে সবাই? স্পারমিওজেনেসিসে এই পয়েন্টটাকে ট্রিপল স্টার দেন, যা যা দাগানো আছে পড়বেন, কারণ স্পারমিওজেনেসিসে কতদিন সময় লাগে, অ্যাক্রোজোম কিসের থেকে তৈরি হয়, এগুলো মেডিকেলের পরীক্ষা আসতে পারে। অ্যাক্রোজোম কিসের থেকে তৈরি হয় সবাই একটু লিখেন। এখন আসেন মানুষের শুক্রাণুর গঠন। শুক্রাণুর গঠনটা, এটাকেও ডাবল স্টার দেন। এটাকে এটাকে ট্রিপল স্টার দরকার নেই, ডাবল স্টার দেন। আচ্ছা, ডাবল স্টার দিলে চলবে। ডিম্বাণুজেনেসিস। ডিম্বাণুজেনেসিসে আপনাদের এখানে যা যা দাগানো আছে হেডলাইন গুলো আর দাগানো গুলো পড়বেন, এর বাইরে কিছু দরকার নেই। আচ্ছা, পোলার বডি কয়টা তৈরি হয় টোটাল? সবাই একটু বলেন, পোলার বডি কয়টা তৈরি হয়? তিনটা। চলবে, আপনাদের এতটুকুই হবে। কোনো অংশ যদি না বোঝেন এটা লাস্টে বলবেন, কারণ এখানে আমার আপনাদেরকে বুঝাইতে গেলে যে জিনিসটা লাগবে সেটা নেই, চিত্র নেই এখানে। এখন আসেন ডিম্বাণুর গঠন। ডিম্বাণুর গঠনে এখানে আহ কয়েকটা জিনিস স্কিপ হয়তো বাদ পড়ছে, এগুলো একটা আরেকটু দাগান। ডিম্বাণু কতটুকু, এটা সাইজ কতটুকু, 104 থেকে 120 মাইক্রোমিটার, এটা একটু দাগান। পরিপক্ক ডিম্বাণুর তিনটা অংশ, তিনটা অংশটা দাগান। এখন মানুষের ডিম্বাণুর মধ্যে কুসুম থাকে কি থাকে না? আজমল স্যারের ডিম্বাণুতে কুসুম হচ্ছে যে অল্প থাকে, এই জন্য মাইক্রোলেসিথাল।
আর আলিম স্যারের ক্ষেত্রে কোনো কুসুমই থাকে না, এই জন্য অ্যালেসিথাল। ঠিক আছে, আসেন আর এখানে যা আছে এগুলোই। জোনা ডিম্বাণুর বাইরে কয়টা স্তর থাকে? 3টে স্তর থাকে। এই 3টে স্তর মনে রাখবেন, কর্নার এরিয়াটা, জোনা পেলোসিটা, আর হচ্ছে যে প্লাজমা মেমব্রেনটা, এগুলোই। আরে আজমল স্যারের ডিম্বাণু মানে কি ওনার বইয়ের ডিম্বাণু আর কি। এখন আসেন স্পারমাটোজেনেসিস, স্পারমেজেনেসিস, এটাকে 1 স্টার দিয়ে রাখেন। গ্যামেটোজেনেসিসের তাৎপর্য রিডিং পড়বেন। নিষেক, নিষেকের ক্ষেত্রে প্রথম লাইনটা দাগান, হায়ালুরোনিডেজ এনজাইমের ক্ষেত্রে কথাটা বলা আছে এটা। আর জোনা পেলো সেকেন্ডারি ওসাইডের চতুর্দিকে ঘিরে যে অবস্থিত পুরো স্তরকে জোনা পেলোসিটা বলে, এটাই লাগবে এখানে। অর্থাৎ যা যা দাগানো আছে এর বাইরে নতুন করে লাগবে না। নিষেকের তাৎপর্যটা দাগান, তাৎপর্যটা পড়বেন। এরপর আসলে ইমপ্ল্যান্টেশন। এখন তো এগুলো জটিল প্রক্রিয়া, আপনাদেরকে বুঝাইতে গেলে অনেক টাইম লাগবে। আমি এই জন্য বুঝাবো না, কারণ বুঝে মাথা নষ্ট করার দরকার নেই। যা যা দাগানো আছে তা তা পড়বেন। আর যদি কারো যদি স্পেসিফিক কোনো কিছু বোঝার চেষ্টা থাকে, তাহলে সেটা লাস্টে বলবেন, তখন এটা বুঝাই দিব। শুধুমাত্র দাগানো পড়বেন। এখানে মনে রাখেন যে নিষেকের 6ষ্ঠ থেকে 9ম দিনের মধ্যে নিষিক্ত ডিম্বাণু জাইগোটে ব্লাস্টোসিসে যে জিনিসটা অ্যাটাচ হচ্ছে, এটাকে আমরা ইমপ্ল্যান্টেশন বলি। আসতে পারে ইমপ্ল্যান্টেশনের দিন কতদিন থেকে কতদিনে হয়, এটা একটু ভালো করে দাগান। তারপর হচ্ছে যে ব্লাস্টোসিস্টে কয়টা কোষ থাকে? হ্যাঁ, কয়টা কোষ থাকে? 100টা। 100টা কোষ থাকে, এটা লাগবে। তারপর হচ্ছে যে মাইটোসিস, জাইগোটের পর্যায়ক্রমিক বিভাজনকে কি বলা হয়? ক্লিভেজ বলা হয়। সেফ পিরিয়ড কি? আমি কি গাইনিকোলজি বুঝাবো? আচ্ছা, সেফ পিরিয়ড বোঝানো যাবে, সমস্যা নেই। লাস্টের দিকে প্রশ্ন করেন, কারণ এগুলো আপনাদের প্রয়োজন নেই। এখন আসেন এখানে যা যা এখন আছে এগুলোই। অমরার কাজ, অমরার কাজটাকে ডাবল স্টার দেন। অমরার কাজ ডাবল স্টার দেন, এখান থেকে মেডিকেল আসছে। আচ্ছা, ট্রিপল স্টার দেন, ট্রিপল স্টার দেন। দিছেন ট্রিপল স্টার? অমরার কাজের মধ্যে ট্রিপল স্টার দেন। এখন আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ভ্রূণের আবরণ। এই আবরণগুলোর মধ্যে ট্রিপল স্টার দেন, এখান থেকে আসলে এই জায়গাগুলোতে আসবে। দেখাইছেন? কুসুম্ব থলি, এটা থেকে মেডিকেলে আসছিল। কুসুম্ব থলি থেকে কি হয়? স্টেম কোষগুলো পরবর্তীতে বর্ধনশীল। এখানে দেখেন কুসুম্ব থলি স্টেম কোষের উৎস হিসেবে কাজ করে। দাগান ভালো করে এটা। এরপরে মানব ভ্রূণের পরিস্ফুটনকে ব্যক্তিজনিক পরিস্ফুটন বলে, এখানেও ট্রিপল স্টার দেন। এটা এগুলো যেগুলো মেডিকেল আসছে এগুলোকে ট্রিপল স্টার দিয়ে রাখেন। প্রশ্ন যদি এবারও এখান থেকে আসে, এইসব জায়গা থেকে আসবে। ক্লিয়ার? অর্গানোজেনেসিস কাকে বলে? জাস্ট এতটুকু জানলে হবে। এখন আসেন ভ্রূণীয় স্তরের পরিণতি। শুনেন, ভ্রূণীয় স্তরের পরিণতি, এটার মধ্যে স্টার চিহ্ন দেন, ডাবল স্টার দেন। ঠিক আছে, ট্রিপল স্টার দেন এখানে, কারণ এখান থেকে কোশ্চেন আসলে এই জায়গা থেকে আসবে। তো আপনাদের রেটিনা ডাইজেস্টে দেখেন, আপনাদের রেটিনা ডাইজেস্টের মধ্যে কিছু ছন্দ আছে, ছন্দগুলো পড়ে নেবেন, ছন্দগুলো মিলাইয়া পড়বেন এখান থেকে। তাহলে 3টি ভ্রূণীয় স্তরের এখানে ট্রিপল স্টার দিচ্ছেন তো সবাই? প্রশ্ন যদি এখান থেকে একটা আসে, এখান থেকে আসবে সবার আগে। লম্বা ছন্দ হলে নিজে থেকে বানাই নেবেন। এখন আসেন ভ্রূণ ফিটাসের বিকাশগুলো যা আছে তাই পড়বেন, আর দরকার নেই। শিশু প্রসব, শিশু প্রসব গর্ভকালীন সময় কতটুকু? 38 সপ্তাহ। এগুলো একটু এখানে 2 স্টার দেন, এই জায়গায় 2 স্টার দেন। ছন্দ আপনার রেটিনা ডাইজেস্টে পাবেন, ডাইজেস্টে পাবেন, এখানে না, ডাইজেস্টে পাবেন। ভিন্ন অভিন্ন যমজ কি বুঝেন আপনারা? আচ্ছা, বুঝলে তো হয়ে গেছে, আপনাদেরকে ভিন্ন আর অভিন্ন যমজ বোঝানো লাগবে না। এখন আসেন চিকিৎসা সংক্রান্ত পরিচর্যা। এখানে ডব্লিউএইচও থেকে গর্ভকালীন মায়েদের ভিজিট করার জন্য, ডাক্তারের কাছে ভিজিট করার জন্য কিছু টাইম টেবিল দেওয়া আছে। এই টাইম টেবিলটা ভালো করে দাগান,
কোনো গাইনি ম্যাডাম যদি প্রশ্ন করে এই টাইম টেবিলটা চোখে পড়ে তিনি মাস্ট কোশ্চেন করবেন। কি কি বুঝাইতে হবে ক্লাসের শেষে বলবেন, ঠিক আছে? আর হচ্ছে যে গর্ভাবস্থা অন্যান্য পালনীয় বিষয়, পালনীয় বিষয়গুলো যা যা দাগানো আছে এগুলো পড়বেন। তার মধ্যে দেখেন ভ্রমণ 10 নং পয়েন্টটা, এগুলো একটু দেখবেন আর কি। টিকা, কোন কোন মাসে টিকা দিতে হয় এটা ডাইজেস্টে দেখবেন। টিকা 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 দিতে হয়। ভ্রূণ আর ফিটাস একই জিনিস, একটা বাংলা একটা ইংলিশ। গর্ভনিরোধক পদ্ধতি স্থায়ী অস্থায়ী এগুলা সম্পর্কে সবাই কম বেশি জানেন, যা আছে তাই। এখন একজনে বলছেন কি সেফ পিরিয়ড না, এটা কি বুঝতে চান? আচ্ছা, বেশিরভাগ না আসছে, তাহলে বোঝানোর দরকার নেই, এটা মেডিকেলে যাই বুঝবেন। স্থায়ী পদ্ধতি, স্থায়ী পদ্ধতিগুলো এখানে যা যা দাগানো আছে তাই পড়বেন। স্থায়ী পদ্ধতিগুলোর নাম, হাসতেছি কেন? হাসতেছি হচ্ছে যে আপনাদের মধ্যে কেউ না বলছে, কেউ হ্যাঁ বলছে। এখন আসেন স্থায়ী পদ্ধতিগুলোর নামগুলো মনে রাখবেন জাস্ট। আর অন্যান্য পদ্ধতিগুলোর ক্ষেত্রে আপনারা যা দাগানো আছে এগুলোই। পরিবার পরিকল্পনা, এখান থেকে প্রশ্ন আসার খুব একটা সম্ভাবনা নেই, রিডিং দিবেন। এখন আসেন আইভিএফ পদ্ধতি। আইভিএফ পদ্ধতি এটা 9 মাসে দেখেন যে দাগানো পদ্ধতি, সরি দাগানো জিনিসগুলো পড়বেন। এটাকে ইনভিট্রো ফার্টিলাইজেশন প্রসেস বলে বা ইনভিট্রো নিষেক বলে। এখন আসেন আইভিএফ এর এখানে নিচের দিকে দেখেন ল্যাটিন শব্দ অর্থাৎ কাঁচের ভিতরে যা পয়েন্টটা আছে এখানে ট্রিপল স্টার দেন। এখান থেকে 17-18 সালে মেডিকেলে প্রশ্ন আসছিল, দিছেন সবাই? আচ্ছা, দাগাইছেন সবাই? এখন আইভিএফ পদ্ধতির ধাপ। ধাপের পরে আসেন এখন এখানে এই চারটা দরকার নেই। প্রথম টেস্ট টিউব কুকুরের নাম, এটা মনে রাখবেন। প্রথম বাংলাদেশের প্রেক্ষিতে প্রথম টেস্ট টিউব, এটা একটু ডাবল স্টার দেন। বাংলাদেশের প্রেক্ষিতে প্রথম কবে হয়েছে এটা একটু। এখন আসেন প্রজনন তন্ত্রের সমস্যা, এর মধ্যে দাগানো যা আছে তাই পড়বেন, দরকার নেই নতুন করে কিছু। আহ দাগানোগুলোই শুধু। আমরা দেখি আর কিছু আছে কিনা। আচ্ছা, সেফ পিরিয়ড বুঝাই দিব, ঠিক আছে? সেফ পিরিয়ড নিয়ে আপনাদের অনেক ইয়ে, মানে এখন আসেন জিনগত এবং ক্রোমোজোমগত সমস্যা, এখানে 2 স্টার দেন। 2 স্টার এখান থেকে আসতে পারে, 2 স্টার দিন। এখন আসেন যৌনবাহিত রোগগুলো, যৌনবাহিত রোগগুলোতে 2 স্টার দেন। 2 স্টার দেওয়ার পরে যা যা দাগানো আছে সে দাগানোগুলোই পড়বেন। বাকি যা রিডিং দেওয়া আছে রিডিং। এইডস, এইডস এরটার একটু ইয়ে দেন, 2 স্টার দেন। এখন হচ্ছে আমাদের রোগ নির্ণয়, রোগ নির্ণয়ের আগের এডিশনে ভুল ছিল, এটা বলে দিচ্ছে নতুন এডিশনেরটা। এখন আসেন সেফ পিরিয়ড নিয়ে সবার একটা ইয়ে, যে সেফ পিরিয়ড হচ্ছে একটা প্রাকৃতিক সিস্টেমে আহ কি বলে এটাকে, জন্ম নিয়ন্ত্রণ। এখন ইউজুয়ালি বলেন তো আহ ডিম্বপাত কখন হয়? ডিম্বপাত কখন হয়? 12তম দিনে না 14তম দিনে?
অর্থাৎ যে কোনো একটা চক্র যদি আমরা চিন্তা করি, চক্রের ধরেন একটা চক্র 28 দিন, 28-এর 14তম, 28 থেকে আমরা 14 দিন বাদ দিলে যে দিনটা পাবো সেদিনই হচ্ছে যে ইউজুয়ালি ডিম্বপাত হয়। তাহলে সর্বনিম্ন একটা সাইকেল হতে পারে কতদিন বলছে আপনাদের এখানে? সম্ভবত 22 দিন বা 24 দিন। তো 22 দিন থেকে 14 বাদ দেন, কত থাকে? 22 থেকে 14 বাদ দেন, বা 24 থেকে 14 বাদ দেন। 24 থেকে 14 বাদ দিলে আমরা কত পাচ্ছি? 10। আর সর্বোচ্চ কত দিন হতে পারে? 34। বা এখন 34 বা 32, অর্থাৎ একটা চক্রের যার ক্ষেত্রে আমরা পরিমাপ করব তার একটা চক্রের সর্বোচ্চ কতদিন হয় এবং সর্বনিম্ন কতদিন হয়, ওইটা থেকে আমরা 14 বাদ দেওয়ার পরে মধ্যখানে যে টাইমটা পাবো, এই টাইমের বাইরে আমরা দেখাচ্ছে ধরেন কারো একটা চক্র হচ্ছে যে 32 দিনের এবং লোয়েস্ট চক্র হচ্ছে যে 24 দিন। তো 24 থেকে আমরা 14 বাদ দিলে, কারণ হচ্ছে দশম দিনে তার কি হতে পারে? ডিম্বপাত হতে পারে দশম দিনে। কথা বোঝা যাচ্ছে? আর যদি তার হাইস্ট টাইমটা হচ্ছে কত, ধরুন 32 দিন, তাহলে 32তম দিনে ক্ষেত্রে আমরা যদি 14 দিন আগে দিই তাহলে হচ্ছে যে, বা 34তম দিনে যদি আমরা 32তম দিনে 14 দিন আগে দিলে 18তম দিনে ডিম্বপাত হতে পারে। তাহলে 10 থেকে 18 টাইমটার মধ্যে দেখেন যে ডিম্বপাত হওয়ার টাইম। কথা বোঝা গেছে? 10 থেকে 18তম দিনের মধ্যে ডিম্বপাত হওয়ার টাইম। এই টাইমগুলোর বাদে বাকি যে টাইমটা আছে, এই টাইমটার মধ্যে কিন্তু এই টাইমটার মধ্যে কিন্তু ডিম্বাণু থাকবে না। যেহেতু ডিম্বাণু এই টাইমটার মধ্যে থাকবে না, বাকি টাইমটার মধ্যে, সেক্ষেত্রে এই টাইমটার মধ্যে দেখা যায় যে শুক্রাণু আসলেও কোনো ধরনের নিষেক হওয়ার চান্স নাই। এখন কথা হচ্ছে যে এটার মধ্যে আরো কিছু জটিলতা আছে। জটিলতা আছে কি, একটা শুক্রাণু কিন্তু ইউজুয়ালি বাঁচে হচ্ছে যে 72 ঘন্টা। তো এখানে 72 ঘন্টা বাঁচার একটা আলাদা হিসাব আছে। তো এখানে হচ্ছে যে আপনাদের এই সেফ পিরিয়ডটা হচ্ছে এই টাইম, এমন একটা সময় যে সময়ে শুক্রাণু আসলে নিষিক্ত করার মতো কোনো ডিম্বাণু ফেলোপিয়ান নালীতে পাবে না। কথা বোঝা গেছে? ফেলোপিয়ান নালীতে কোনো ডিম্বাণু পাবে না। যেহেতু ডিম্বাণু ফেলোপিয়ান নালীতে পাবে না, ওই সময়ে শুক্রাণু গেলেও নিষেক হবে না। এই সময়টাকে বলা হচ্ছে যে সেফ পিরিয়ড। এই সেফ পিরিয়ডটা মেজারিং করার একটা সিস্টেম আছে, ঠিক আছে? কথা বোঝা গেছে? ক্লিয়ার সবাই? আপনি সেফ পিরিয়ড পাওয়ার দরকার নাই। আর কারো কোনো প্রশ্ন আসছে? প্রশ্ন থাকলে বলেন। যারা বুঝেন নাই তারা, যারা বুঝছে তাদের থেকে বুঝে নেবেন। আর কারো কোনো প্রশ্ন আছে? মাথায় ঢোকার দরকার নেই, না ঢুকলে গাইনিকোলজিস্ট হবেন, না হলে মাথায় না ঢুকলে চলবে। এখন আমার বাসা কোথায়? আমার বাসা নিয়ে আপনাদের অনেক কনফিউশন। আমার বাসা হচ্ছে ফেনী, ঠিক আছে? ফলিকল কি? ফলিকল নিয়ে 12 পেয়েছেন। ফলিকল হচ্ছে স্যাক। স্যাক বুঝেন? ফলিকল হচ্ছে ধরুন কোষ থেকে একটু বড় সাইজের একটু স্যাক লাইক একটা জিনিস, যেটা ডিম্বাণুর মধ্যে থাকে। সেগুলোর ভিতরে কিছু কোষ থাকে, সে কোষগুলো থেকে পরবর্তীতে ডিম্বাণু তৈরি হয়। স্যাক, স্যাক, SAC, স্যাক। তো আমার নাম হচ্ছে যে নাইম, ঠিক আছে? আমি সোহরাওয়ার্দী মেডিকেলে এখন ইন্টার্ন করছি। আমি আগে ক্লাস নিচ্ছিলাম আপনাদের পুরান ব্যাচে, আপনাদের ব্যাচে আমার নেওয়া হয়নি। সবাইকে দাওয়াত রইলো। আর যেহেতু আমি আসছি বুঝতেই পারছেন, আপনাদের ইনশাল্লাহ মেডিকেলে চান্স হয়ে গেছে। সবাই আশা করি ভালো থাকবেন। বিষয়টা হচ্ছে যে আপনাদের যদি সময় থাকতো তাহলে হচ্ছে যে এই চ্যাপ্টারটা ভালো করে বুঝাই দেওয়া যেত। এখন এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের কাছে মেডিকেলে কম আসে, সেজন্য এই চ্যাপ্টারটা নিয়ে আমরা খুব একটা ভাবি না। আমাদের যেখানে যতটুকু ইম্পর্টেন্ট বলছি এর বাইরে ইনশাল্লাহ আসবে না। যতটুকু বলছি অতটুকুই পড়বেন। এর বাইরে আসলে আমি আপনাদেরকে বলছি যে টাকা ফেরত দিবেন, ঠিক আছে? গর্ভধারণের জন্য কোন হরমোন দায়ী? এটা কেমন ধরনের প্রশ্ন? গর্ভধারণের জন্য কোন হরমোন দায়ী, বা গর্ভধারণ পরীক্ষা করবেন কি হরমোন দিয়ে সেটা বলতে পারেন। সেটা হচ্ছে যে হিউম্যান কোরিয়নিক গনাডোট্রপিন দিয়ে, ঠিক আছে? কিন্তু গর্ভধারণের জন্য কোন হরমোন দায়ী এটা কোনো কথা না। আহ
অবশ্যই গর্ভধারণে মায়ের হার্টবিট, মায়ের ব্লাড সার্কুলেশনের হিউজ পরিবর্তন ঘটবে। আর কোনো লাস্ট 2 মিনিট আপনাদেরকে টাইম দিচ্ছি। কোনো ধরনের প্রশ্ন থাকলে, কোনো কিছু যদি না বুঝেন, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জাস্ট বলেন। 2 মিনিট টাইম। হার্টবিট বাড়বে, কমবে না। অবশ্যই নামাজ পড়বো, সবাই নামাজ পড়ে সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমার সামনে বিসিএস আছে। আর আমার ফেনীতে সবাইকে দাওয়াত, সবাই আসবেন ইনশাল্লাহ। আর সবার চান্স হয়ে গেছে ইনশাল্লাহ, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার, শেষ করে দেবো?